Recording. Yeah, so it's started. So welcome to financial reporting class. So as per our discussion, we supposed to start from investment in associate. Okay, and after this topic, আমি একটা question আপনাদেরকে already গ্রুপে দিয়েছি, that is a Dargent company that actually related to consolidated statement of financial position that we will start preparing. But before starting the topic associate, আমি অনলি দুইজনের থেকে ওয়ার্ক যে আমার হোমওয়ার্কটা ছিল লাস্ট ক্লাসের, আমি একটু আপনাদেরকে ক্রস চেক করি যে হোমওয়ার্কটা আপনারা কেন দেন নাই। আমাকে দিয়েছে হচ্ছে মাত্রই জেরি দিল, আর মঈন ভাই দিছে। আয়শা, কেন হোমওয়ার্কটা দেন নাই ভাইয়া? টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7 আমি বলেছিলাম যে এটা আপনারা এক্সেলে করে আমাকে শেয়ার করবেন, ইনবক্সেও করতে পারতেন, গ্রুপেও দিতে পারতেন, বাট প্রবলেম ছিল না। আয়শা, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তো হচ্ছে 2 সপ্তাহ যাবত অসুস্থ। আমার হচ্ছে চোখে প্রবলেম হচ্ছে, তো ডক্টর বলেছে যে রেস্ট নিতে। স্ক্রিন টাইমটা কমে গিয়েছে একদম। এর জন্য আজকে আচ্ছা, ক্লাসও অ্যাটেন্ড করতে পারছি না, কালকেও পারবো না মেবি। ওকে, ওকে। সো সিকনেস, গেট ওয়েল সুন, হ্যাঁ, সিকনেস। গেট ওয়েল সুন। আকাশ, আপনার তো আই থিংক টাইম ছিল। হ্যালো। ভাইয়া, হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ভাই, আসসালাম। আমি ভাবছিলাম যে এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, মানে হোমওয়ার্ক এর জন্য, এটা আমার ঠিক খেয়াল নেই। আর অ্যাকচুয়ালি অত টাইম বের করতে পারি নাই, টু বি অনেস্ট, যেটা উচিত ছিল বের করা। সো হুম, সরি অ্যাবাউট দ্যাট। আমি এটা হোপফুলি করে ফেলবো আর কি, ওকে, করে তাহলে আপনাকে। আপনি যেটা করবেন শুধু এটাই না, আজকের যে কোশ্চেনটা আমি আবার সবার জি জন্যই জি জি। বলছি, যারা করেন নাই, তো আমি আর যাচ্ছি না, বিকজ যেহেতু আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো রিজন অবশ্যই থাকবে। বাট প্লিজ টেক ইট সিরিয়াসলি। আমার টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7টা আর আজকের যে কোয়েশ্চেনটা আমরা প্র্যাকটিস করব, এই দুইটা কোয়েশ্চেন আপনারা অবশ্যই এক্সেলে করে আমাকে নেক্সট ক্লাসের আগে, দ্যাট মিনস আগামীকাল 3টার আগে আমাকে সাবমিট করবেন, বাই হুক অর বাই ক্রুক। আমি আইসারটা কনসিডারিং যে যেহেতু ডক্টরের সাজেশন, সো আদারওয়াইজ বাকি যারা আছেন, প্লিজ প্লিজ ট্রাই টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক এবং আমাকে অবশ্যই এক্সেলটা ইনবক্সে দিলে বেটার, হোয়াটসঅ্যাপের ইনবক্সে, সো দ্যাট আই ক্যান প্র্যাকটিস। হ্যাঁ, আই ক্যান চেক অ্যাকচুয়ালি, বিকজ আপনি যদি ইনবক্সে না দিয়ে গ্রুপে দিয়ে দেন, আই ইউ নো যে এটা আসলে বাকিরা কপি করে নিতে পারে। আই নো যে আপনারা করবেন না, বাট স্টিল এই সুযোগটা আসলে না দেওয়াটাই বেটার। সো লেটস স্টার্ট দেন। আমরা আমি হোমওয়ার্কটা আবার বলে দিচ্ছি, রেকর্ডিং থাকবে, আপনার রেকর্ডিং থেকেও জানতে পারবেন। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7 ফ্রম ক্যাপলান বুক, যেটা আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি গত ক্লাসে পিডিএফ আকারে। অ্যান্ড আজকে আমরা যে কোয়েশ্চেনটা করব, ফার্স্ট ইয়ার একটা কোয়েশ্চেন, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ডার্জেন্ট কোম্পানি, ডার্জেন্ট গ্রুপ, সেই দুইটা কোয়েশ্চেনই আপনারা এক্সেলে করবেন উইথ অল দ্য ওয়ার্কিং, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি আপনাদেরকে। অ্যান্ড এটা করে আমাকে এক্সেল ফাইলটা ইনবক্সে দিবেন সবাই, হোয়াটসঅ্যাপে আমাকে আলাদা করে ইনবক্স করে দিবেন প্লিজ। সো লেটস স্টার্ট উইথ আ টপিক অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। আমি এই জায়গাটাতে যাওয়ার আগে আসলে আপনাদের সাথে একটু জাস্ট জাস্ট বেসিক জিনিসটা শেষ করে আসি। আপনারা অনেকেই এই ডেফিনেশন গুলো আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম এবং ডিসকাশন করেছিলাম, আমাদের মনে আছে কিনা? প্যারেন্ট কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, যেটাকে আমরা এনসিআই বলি, অ্যান্ড অ্যাসোসিয়েট। মনে আছে এই কথাগুলা? একটু যদি একজন একজন করে আমাকে বলেন কাইন্ডলি, যে কোনো একজন বললেও হয় সবগুলোর ডেফিনেশন। প্যারেন্ট কোম্পানি আমি কাকে বলছি? হু ইজ দ্য প্যারেন্ট কোম্পানি? হ্যাঁ, কোন কোম্পানি যদি আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করে, সো সেই অ্যাকোয়ার্ড কোম্পানির জন্য ওই কোম্পানিটা হবে হচ্ছে প্যারেন্ট কোম্পানি। অ্যাকুয়ার্ডস এন্ড মানে মোর দেন অ্যাকুইজিশন হয়ে গেলে মোর দেন মোর দেন 50%, 50%, মোর দেন 50%। ওকে। ordinary shares of another company, then we can call the
investor or acquirer as a parent company, ঠিক না? or holding company or controlling company, যেটি আপনি বলেন, মানে যে বেসিক্যালি কন্ট্রোলটা করে, রাইট? আর যাকে কন্ট্রোল করে, লাইক significant controlled by the parent company, ঠিক না? that is called subsidiary কোম্পানি। ওকে, তাহলে আমরা প্যারেন্ট কোম্পানির ডেফিনেশনে কি দেখলাম, যে যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির মোর দেন 50% শেয়ার থাকে, তাহলে আমরা তাকে প্যারেন্ট কোম্পানি বলি। অথবা আমরা আরেকটা ডেফিনেশনও দেখেছি যে এটা সবসময় আসলে পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং দিয়েই হবে, ব্যাপারটা তাও না। যদি এক কথায় যদি সিগনিফিকেন্ট কন্ট্রোল থাকে, তাহলে আমি বলি প্যারেন্ট কোম্পানি। তার মানে প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে একটা রিলেশন আছে, দ্যাট ইজ কল্ড সিগনিফিকেন্ট কন্ট্রোল, রাইট? এই টার্মটা আমরা অবশ্যই খুব ভালো করে দেখেছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অলরেডি আছে যে হোয়াট ইজ কল্ড সিগনিফিকেন্ট কন্ট্রোল। সিগনিফিকেন্ট কন্ট্রোল, আমি যদি একটু শর্ট ভাবে বলি, পাওয়ার টু কন্ট্রোল অর চেঞ্জ এনি ডিসিশন অফ সাবসিডিয়ারি কোম্পানি। ওকে, এটাকেই বলা হয় আসলে সিগনিফিকেন্ট কন্ট্রোল। মানে যেই কোম্পানির সিগনিফিকেন্ট কন্ট্রোল থাকে, দ্যাট মিনস দে গট পাওয়ার টু চেঞ্জ the decision that will be made for the subsidiary company. Okay, and এই আমরা এই কথাগুলাই এতদিন লাস্ট ক্লাসগুলোতে আসলে গো থ্রু করেছি, and আমরা এতদিন যেই কনসলিডেশনের কনসেপ্ট নিয়ে কথা বলেছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি। and আমরা যে গ্রুপ অ্যাকাউন্টিংটা করেছি, দ্যাট অ্যাকচুয়ালি উই ডিড প্যারেন্ট এবং সাবসিডিয়ারির অ্যাসেট লাইবিলিটি আমরা লাইন বাই লাইন অ্যাড করেছি। সেখানে কোনো ইন্ট্রা-গ্রুপ ট্রানজেকশন থাকলে আমরা এলিমিনেট করেছি, এবং কনসলিডেশন করার আগে আমরা ওয়ার্কিং করে তারপরে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছি। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি। এখন আমি যদি এই জায়গাটাতে আরেকটু করে অ্যাড করি যে হোয়াট ওয়াজ এনসিআই দেন। এনসিআই আমরা কাদেরকে বলছি, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমি কাদেরকে বলছি? যদি প্যারেন্ট কোম্পানি 100% অ্যাকোয়ার করে, তাহলে কি আর কোনো এনসিআই থাকে? No. তাহলে এনসিআই will arise if parent company owns less than 100% shares in subsidiary company, ঠিক আছে? যেমন সে আমি যদি বলি ইন এক্সাম্পল, পি কোম্পানি owns 80% shares of এস কোম্পানি, তাহলে এখানে পি কোম্পানি হচ্ছে প্যারেন্ট, এস কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি, এন্ড এনসিআই হচ্ছে আমার 20%। এটি আমরা বলার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এনসিআই আমার কত পার্সেন্ট হয় এবং কিভাবে আমরা ডিটারমাইন করি যে এনসিআই কতটুকু। ওকে, এই পর্যন্ত আমাদের আসলে কারোই কোনো কনফিউশন নাই, এবং কারোই আসলে কোনো আমরা ওইরকম ভাবে কোনো কিছু মানে ডিফারেন্স কিছু করি না, বিকজ দ্যাট অলরেডি কাভার্ড। আমরা এই জিনিসটা অলরেডি আমরা ডিসকাশন করেছি, এন্ড ডিটেলসে আমরা ডিসকাশন করেছি হাউ টু ক্যালকুলেট non-controlling interest, how to calculate the goodwill at acquisition of subsidiary। তো এই জিনিসগুলো অলরেডি আমাদের আসলে ডান। যে জিনিসটা আমরা আজকে শিখবো, দ্যাট ইজ অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট, তাহলে এখন আমাকে একটু বলেন আপনারা, এটার ডেফিনেশনটা আমরা এর আগেও বলেছিলাম, আগে আমরা এটা একটু ভালো করে বুঝে নেই যে হোয়াট ইজ কল অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট বলতে আমরা আসলে কি বুঝি, কাকে বুঝি? এনিওয়ান? কারো মনে আছে? ইফ প্যারেন্ট কোম্পানি ওনস, যদি 50% এর বেশি হয়, তাহলে আমি তাকে কি বলছি? সাবসিডিয়ারি বলছি, ঠিক না? এবং এই সাবসিডিয়ারির অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মাধ্যমে করেছি? আইফআরএস 3, আইফআরএস 10, এগুলো আমরা পড়েছি, বাট এটার রেফারেন্স না মনে রাখলেও হয়। বাট আমার অ্যাসোসিয়েট কারা ছিল? এটা কি 50% এর বেশি হবে না 50% এর কম হবে? 50% এর কম হবে ভাইয়া। এই প্যারেন্ট কোম্পানি ওনস লেস দ্যান
50% আর কতটুকুর বেশি হইতে হবে 20% বেশি। and more than 20% shares in another entity, that entity should be considered as associate. আমার কথাটা কি ক্লিয়ার? তাহলে আমরা প্যারামিটারটা কিভাবে ঠিক করতেছি যে যদি মোর দেন হাফ হয়, মোর দেন 50% হয়, দ্যাট এন্টিটি উইল বি মাই সাবসিডিয়ারি। আর যদি কোন এন্টিটির আমি 20% এর বেশি শেয়ার অ্যাকোয়ার করি বাট 50% এর কম আমি শেয়ার অ্যাকোয়ার করি, অথবা ইফ দ্য প্যারেন্ট কোম্পানি হ্যাজ, কি থাকবে এখানে, কন্ট্রোল না ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স significant influence over another entity, that is called associate. তাহলে আমরা একটা বেসিক ডিফারেন্স যদি আমরা চার্ট আকারে ঠিক করি, আমরা জাস্ট একটা যদি আমি জাস্ট মানে আলটিমেটলি একটা টেবিল করি, হ্যাঁ, জাস্ট টেবিল যদি করি, এখানে আমি বললাম সাবসিডিয়ারি, এখানে আমি বললাম অ্যাসোসিয়েট, আর এখানে আমরা বললাম হচ্ছে জাস্ট ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে মানে জাস্ট ইনভেস্টমেন্ট কথাটা আমরা বলতে কি বুঝাই সেটা আমরা অনেকেই জানি, আমরা আমাদের ক্লাসে এমনিতেও ডিসকাশন করেছি, বাট জাস্ট এমনি যদি আমরা বলি তাহলে সাবসিডিয়ারি কাকে বলবো? মোর দেন 50% শেয়ার ওন বাই কে? প্যারেন্ট কোম্পানি। এটাকে আমরা বলছি সাবসিডিয়ারি। তাহলে এখানে আমার কি হবে? মোর দেন 50% হবে, মোর দেন 20 বাট লেস দেন 50%, রাইট? ওকে, তাহলে ইনভেস্টমেন্ট আমি কাকে বলবো, মানে কাদেরকে তাহলে আমি ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করব? less than 20%. তাহলে ইফ লেস দেন 20%, তাহলে যদি লেস দেন 20% হয় তখন এটাকে আমি আসলে নর্মাল ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করব আমার অ্যাকাউন্টিং এ। তার জন্য আমার আর গ্রুপ অ্যাকাউন্টিং এর কোনো কনসেপ্ট কাজ করবে না। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি যে আমাদের এখানে সাবসিডিয়ারি কাকে বলবো, অ্যাসোসিয়েট কাকে বলবো, ইনভেস্টমেন্ট আমি কাকে বলবো। সো ইনভেস্টমেন্টটা নিয়ে আমরা এখন আর ডিটেলসে খুব একটা যাচ্ছি না, কেননা ইনভেস্টমেন্টের পুরো ব্যাপারটাই এটা আমরা আমাদের আইএফআরএস 9টা যখন কভার করব, সরি, আইএফআরএস 9 ইন্ডিভিজুয়াল সিঙ্গেল এন্টিটি, ওকে, সিঙ্গেল এন্টিটি, ওই সময় আমার এটা আসলে এমনিতেই কভার হয়ে যাবে। সো এটা এই জন্য আমার আলাদা করে আসলে দেখার খুব একটা দরকার নেই। তাহলে এখন আমরা আসি যে সিগনিফিকেন্ট কন্ট্রোল কার উপর হবে? আমার সাবসিডিয়ারির উপর, রাইট? সিগনিফিকেন্ট কন্ট্রোল। আর অ্যাসোসিয়েটের জন্য কি হবে? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। ওকে, আমরা আরেকটু যদি যাই যে সাবসিডিয়ারির জন্য আমরা কি কি ক্যালকুলেট করি, খেয়াল করে দেখেন। সাবসিডিয়ারির জন্য আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করি? আইএফআরএস 3 এন্ড আইএফআরএস 10। ওকে, বাট এটার জন্য আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করব, দ্যাট আমরা আজকে যেটা কভার করব। সো এটা আমরা, এটার জন্য আমরা এটাকে বলি আইএস 28, আইএস 28, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এন্ড জয়েন্ট ভেঞ্চার। সো আমাদের এটার জন্য অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে আইএস 28। ওকে, আমরা আরেকটু যদি যাই, সাবসিডিয়ারির জন্য আমরা কি কাজ করি? আমরা ক্যালকুলেট করি গুডউইল, রাইট? এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আইটেম গুলাকে শুড বি অ্যাডেড লাইন বাই লাইন, রাইট? যেটা আমরা জানি অলরেডি। বাট অ্যাসোসিয়েটেড ক্ষেত্রে কি এটা হবে? মানে অ্যাসোসিয়েটেড জন্য কি আমার গুডউইল ক্যালকুলেট করতে পারবো আমি? এটার উপর কি আমার কোনো কন্ট্রোল আছে? No. সো নট required to calculate any goodwill, and FS items should not be added line by line, right?
এটা আমরা লাইন বাই লাইন অ্যাড করব না। তাহলে নেক্সট কোয়েশ্চেন আসে, তাহলে অ্যাসোসিয়েটের আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে? দ্যাটস আমাদের আজকের টপিক, আমরা আজকে এটা নিয়েই কথা বলবো। বাট বিফোর গোয়িং দেয়ার, আমি একটু আপনাদের কাছ থেকে কনফার্মেশনটা নিতে চাই যে আমি এই যে বেসিক স্ট্রাকচারটা আপনাদেরকে দাঁড় করানোর ট্রাই করলাম এবং আপনাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার ট্রাই করলাম, ওভারভিউ, যে আসলে অ্যাসোসিয়েটেড পার্টটা কোত্থেকে আসবে এবং অ্যাসোসিয়েটের জন্য আমরা আসলে কি নিয়ে আসবো, এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে বলেন কাইন্ডলি। স্যার একটা জিনিস, সাবসিডিয়ারি যে ক্ষেত্রে এটা মোর দেন 50% অর মোর দেন অর ইকুয়াল 50%, মোর দেন 50%, মানে মোর দেন হাফ আর কি। তাহলে এই যে যদি 50% হয় মানে 50% হইলে এটা আসলে জয়েন্ট অপারেশনস এই ক্যাটাগরিতে পড়ে। বাট এইখানে একটা ছোট ব্যাপার হচ্ছে, আমি বলে রাখি যে সবসময় কিন্তু আমরা শেয়ার হোল্ডিং দিয়েও আমরা ডিটারমাইন করি না, হ্যাঁ। তো যদি 50% হয়, ইট কুড বি জয়েন্ট অপারেশনস অর জয়েন্ট ভেঞ্চার, অর এটা সাবসিডিয়ারি হতে পারে যদি আদার প্যারামিটার আবার ফুলফিল করে। আচ্ছা আচ্ছা, জি মানে আদার প্যারামিটার বলতে মনে আছে যে আমাদের অপারেশনাল ফাইন্যান্সিয়াল ডিসিশন নিবে প্যারেন্ট কোম্পানি, জি জি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বলা থাকবে কে প্যারেন্ট কোম্পানি, বোর্ড অফ ডাইরেক্টরস দেরকে অ্যাপয়েন্ট করবে, রিমুভ করবে। ওকে, সো এই জিনিসগুলা। ওকে, বাকিদের থেকে আমি একটু জাস্ট ফিডব্যাকটা নেই যে অ্যাসোসিয়েটেড ডেফিনেশনটা কি আমরা ক্লিয়ার সবাই, যে অ্যাসোসিয়েট আমি তাহলে কাকে বলছি? দুইটা জিনিস, একটা হচ্ছে যদি আমার প্যারেন্ট কোম্পানির 20%-এর বেশি, 50%-এর কম ইনভেস্টমেন্ট থাকে ইন আনাদার এন্টিটি, যেটা আপনাদের মোস্ট অফ দ্য সিনারিওতে আপনারা ডিটারমাইন করতে হবে এফআর এর ক্ষেত্রে এভাবেই, সেইটাকে আমরা বলবো অ্যাসোসিয়েট। বিকজ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এট ফার্স্ট যে অ্যাসোসিয়েট এন্টিটি কিভাবে ডিটারমাইন করতে হয়। কেননা আপনি যদি অ্যাসোসিয়েট এন্টিটি কে এইটা ডিটারমাইন করতে না পারেন, দেন ইটস ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দেয়ার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আর আরেকটা প্যারামিটার হচ্ছে ইফ if parent company has significant influence, not significant control। তাহলে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সটা কি, যেটা আমরা এর আগেও বলেছিলাম, পাওয়ার টু পার্টিসিপেট। এটা আপনারা দেখবেন যে ইনিশিয়াল ক্লাসের ইগুলাতে ওয়ার্ড ফাইল গুলোতে আপনার এটা পার্টটা পাবেন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিগনিফিকেন্ট কন্ট্রোল এন্ড সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স? সিগনিফিকেন্ট কন্ট্রোল মানে হচ্ছে পাওয়ার টু চেঞ্জ দ্য ডিসিশন, আর এটা হচ্ছে you don't have the power to change but you have power to participate. Like you can participate to take the decision but you cannot change the decision. That's the difference between significant control and significant influence. এখন আমরা জাস্ট একটা ছোট্ট জিনিস এখান থেকে শেষ করে যাব, যে আসলে তাহলে আমরা কি করব। মানে আমাদের যদি অ্যাসোসিয়েট অ্যাকাউন্টিং আমার ট্রানজেকশনে থাকে, আমার যদি আমাদের কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসোসিয়েট থাকে, তখন এইটার জন্য আমার খুবই সিম্পল একটা কাজ করতে হবে, খুবই সিম্পল একটা কাজ। ফর স্টেটমেন্ট অফ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন and consolidated statement of profit or loss. Okay, consolidated statement of financial position এ আমার এখানে ভেরি সিম্পল একটা কাজ, মানে এখানে আমার লাইন বাই লাইন কোনো কিছু অ্যাড করতে হবে না, এখানে আমার গুডউইল ক্যালকুলেট করতে হবে না, এখানে জাস্ট আমাকে অ্যাকাউন্টিং একটা মেথড ফলো করতে হবে, যেটা আমরা দেখবো একটু পর, যে এটাকে আমরা বলি ইকুইটি মেথড, এবং যেটা আমার IAS 28 এর মাধ্যমে আমরা ফলো করি। বাট আমি এটাকে আরেকটু সিম্পল রাখার জন্য আপনাদেরকে বলছি যে এইটার ক্ষেত্রে আমরা যদি অ্যাসোসিয়েট থাকে, তাহলে আমার জাস্ট কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে জাস্ট একটা লাইন আইটেম হবে, ওয়ান লাইন আইটেম, নেম উইল বি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। ওকে, এই ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আমরা ক্যালকুলেট করে দেখাবো আপনাদেরকে ইকুইটি মেথড অনুযায়ী। এটাই বেসিক্যালি হচ্ছে IAS 28 এর কথা আমরা বলছি। ওকে, এটি আমরা একটু পরে দেখাবো। তার মানে আমরা কি করব, আমরা যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব, তখন আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে ওয়ান লাইন আইটেম আন্ডার নন কারেন্ট অ্যাসেট অ্যাজ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, জাস্ট এই নাম দিয়ে আমার অ্যামাউন্টটা কত হবে, এই অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেট করব ফ্রম ইকুইটি মেথড থেকে।
আর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসেও সিঙ্গেল লাইন আইটেম, ওয়ান লাইন আইটেম আফটার গ্রস প্রফিট, share of post acquisition profit from associate, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডার। আমি জাস্ট আপনাদেরকে একটা ফ্রেমওয়ার্ক বলছি এখন, নো ওরিস যে আমরা কি কি বলছি এটা বুঝতে পারছি কিনা অথবা কতটুকু রিলেট করার, সো আমি পুরোটাই রিলেট করে দিব আপনাদেরকে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। জাস্ট আমি এখানে পয়েন্টটা আরেকটু ক্লিয়ার করে রাখতে চাচ্ছি যে আপনারা অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যখনই করবেন, যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করবেন, এখানে আমাদের কাজ খুব সিম্পল, যে এখানে আসলে আমরা কিছুই করব না, জাস্ট একটা সিঙ্গেল লাইন আইটেম হিসেবে আমার অ্যাসেটের আন্ডারে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আকারে আমি এটাকে রেকর্ড করব। আর যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করব, তখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার অ্যাসোসিয়েটেড যে প্রফিট শেয়ার, যেটা আমি আমার ইনকাম হিসেবে দেখাবো, ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে দেখাবো, সেটা আমি আমার একটা লাইন আইটেম হিসেবে, তার মানে আমাকে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে একটা ওয়ার্কিং করতে হবে, যে ওয়ার্কিং করে আমি দেখাবো যে আমার অ্যাসোসিয়েটেড শেয়ার অফ প্রফিট আমি কতটুকু পাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন আমরা এই দুইটা কাজ যে যেই যেই মেথডে করব, যে আইএস অনুযায়ী করব, সেটাকে আমরা বলছি আইএস 28 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, এন্ড যে মেথডের মাধ্যমে আমরা করি সেই মেথডটাকে আমরা বলি ইকুইটি অ্যাকাউন্টিং মেথড। ওকে, সেটাকে আমরা বলছি ইকুইটি মেথড, ইকুইটি অ্যাকাউন্টিং মেথড। আমি আবারও আপনাদের থেকে কনফার্মেশন নিচ্ছি, আমি এই টেবিল পর্যন্ত যতটুকু আপনাদেরকে বললাম অ্যাসোসিয়েট রিলেটেড যে ইনফরমেশনটুকু, এই জাস্ট এতটুকু আমাকে কনফার্ম করলেও হবে যে আপনারা সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা আমার কথাটা। জি স্যার। ওকে, কোনো কনফিউশন নাই কারো? ওকে ওকে, আপনারা চ্যাট বক্সও দিতে পারেন সো দ্যাট আই ক্যান গেট দ্য কনফার্মেশন। এখন আমরা আসি যে আসলে যে কথাটা আমরা বলছিলাম, যে আমরা অ্যাসোসিয়েটেড মানে মেন অবজেক্টিভটা কি, এই অবজেক্টিভটা আমরা অলরেডি কথা বলে ফেলছি, এখানে আসলে আলাদা করে আর নতুন করে কিছু বলতে হবে না। আপনি যদি এই তিনটা লাইন আইটেম দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার কনসলিডেটেড স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কি হিসেবে দিব, অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কিভাবে রেকর্ড করব। নাম্বার ওয়ান, আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত টাকা যাবে সেটা একটা আইটেম, অ্যান্ড কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, যেটা আমরা বললাম একটু আগে, আর সিঙ্গেল লাইন আইটেম হিসেবে যাবে, যেটাকে আমরা ইকুইটি মেথডের মধ্যে ক্যালকুলেট করব। আর তিন নাম্বারটা আমরা অলরেডি বলেছি এই কথাটা, সেটা হচ্ছে নো লাইন বাই লাইন আইটেম শুড বি অ্যাডেড ফর অ্যাসেট লায়াবিলিটি ইনকাম এন্ড এক্সপেন্স লাইক সাবসিডিয়ারি ক্ষেত্রে আমরা যেটা করি, সাবসিডিয়ারি অ্যাসেট গুলাকে আমরা অ্যাসেটের সাথে অ্যাড করি, প্যারেন্টের লাইবিলিটি আমরা লাইবিলিটির সাথে অ্যাড করি, প্রফিট অ্যান্ড লস যদি আমরা করি নেই, বাট সেখানেও আমরা দেখবো যে সাবসিডিয়ারির ইনকাম এবং এক্সপেন্সেস গুলো আমরা লাইন বাই লাইন প্রপোর্শনেটলি অ্যাড করছি। বাট ফর অ্যাসোসিয়েট উই আর নট সাপোজ টু ডু দিস সর্ট থিং, আমাকে আর কিচ্ছুই করতে হবে না, কেননা অ্যাসোসিয়েট ইজ নট পার্ট অফ মাই লাইক উইদিন দ্য গ্রুপ থিং, লাইক আমার এটা কিন্তু কন্ট্রোলে নাই, আই ডোন্ট হ্যাভ এনি সিগনিফিকেন্ট কন্ট্রোল ওভার হার লাইক ওভার দেম। তো এই কারণে আমরা আসলে লাইন বাই লাইন অ্যাড করতে পারি না এবং লাইন বাই লাইন অ্যাড করা যাবে না। এই জায়গাটাতে এই ডাবল এন্ট্রি গুলো আছে, বাট ডাবল এন্ট্রির আগে আমি একটু আমাদের ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্যালকুলেট করার যে ইকুইটি মেথডটা, এই ইকুইটি মেথডটা এইখানে একটু আমরা দেখানোর ট্রাই করছি। সো এই ইকুইটি মেথডটা আমরা একটু দেখি যে এই টেবিলটা কিভাবে আমরা প্রিপেয়ার করব। সো হিয়ার ইজ দ্য থিং, একটা ছোট জিনিস আসবে, লেস or vice versa, আমরা যাচ্ছি less any impairment of investment, okay, percentage of shareholder, okay. এখানে আপনারা জাস্ট একটু কষ্ট করে এই অ্যামাউন্ট গুলো কিভাবে আমরা ক্যালকুলেট করছি সেটা একটু জাস্ট দেখে ফেলেন। আমি জাস্ট এটাকে টেবুলার ফরম্যাটে দেখানোর ট্রাই করছিলাম, বাট যেহেতু এইভাবে আছে সমস্যা নাই।
and finally we will get to the investment in associate, statement of financial position. ওকে, সো ফার্স্টে আমরা দেখি যে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে ইকুইটি মেথড আমি কিভাবে করব। ফার্স্টেই এইটা আমরা একটু চিন্তা করি যে এইটা প্যারেন্ট কোম্পানি যখন তার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে প্রিপেয়ার করেছে, প্যারেন্ট কোম্পানির ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটাকে সে কি হিসেবে দেখাইছে, এটাকে সে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইছে, যেই টাকা দিয়ে সে অ্যাকোয়ার করেছে সেইটা। সো ফার্স্টের যে অ্যামাউন্টটা, এটি হচ্ছে আমার ইনভেস্টমেন্ট কস্ট, যেটা আমার প্যারেন্ট কোম্পানির সিঙ্গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেওয়া থাকবে কোশ্চেনে। তাহলে এই যে আমি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, এইটার যে কস্টটা, এই কস্ট মডেলেই আসলে আমি আমার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করেছি। বাট যখনই আমি কনসলিডেশন করব, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্স, যখনই আমরা কনসলিডেশন করব, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আমি আর এইটাকে কস্ট মডেলে রাখতে পারবো না, তখন আমাকে অবশ্যই ফলো করতে হবে ইকুইটি মেথড। এই ইকুইটি মেথডটাই হচ্ছে আমরা এই যে ক্যালকুলেশনটা করছি, এই যে আমি যে ক্যালকুলেশন করলাম সাম করে প্লাস মাইনাস করে, এটাকে আমরা বলছি ইকুইটি মেথডের মাধ্যমে ইনভেস্টমেন্টের ভ্যালুটা বের করা। তাহলে ইকুইটি মেথডে আমরা কিভাবে ভ্যালুটা বের করছি? ফার্স্টেই হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট, যেটা আমরা অ্যাকুয়ার করার জন্য আমার অ্যাসোসিয়েট কে দিয়েছিলাম, সেটা ডাবল এন্ট্রি কি হবে যদি আপনারা একটু আমাকে বলেন। এই 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 ইনভেস্টমেন্ট কস্টের ডাবল এন্ট্রিটা আপনারা ঠিক সাবসিডিয়ারি পার্সপেক্টিভ থেকেও চিন্তা করতে পারেন। যেমন সাবসিডিয়ারিকে যখন আমি ইনভেস্ট করতাম কনসিডারেশনের জন্য, আমি যখন ক্যাশে টাকাটা দিতাম, তখন ক্যাশ কনসিডারেশনের জন্য আমি কি ডাবল এন্ট্রি করতাম মনে পড়ে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট অ্যান্ড ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। সো এখানেও সেম জিনিস, সিমিলার জিনিস, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। সো এটা একটু ভালো করে আমরা মাথায় রাখবো যে ইনভেস্টমেন্ট কস্টের যদি কোনো ডাবল এন্ট্রি আমার সেকশন এ অথবা বি তে আসে, কখনোই আসে, তাহলে আমরা যেন ডাবল এন্ট্রিটা ভালো করে বলতে পারি। এরপরে আসি 2 নাম্বার, আমরা কি অ্যাড করব? আমরা অ্যাড করব হচ্ছে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। মানে হচ্ছে আমার সাবসিডিয়ারি অ্যাকোয়ার, সরি, আমার অ্যাসোসিয়েটকে অ্যাকোয়ার করার পর আমার প্রফিট হয়েছে 10,000, সে ফর এক্সাম্পল $10,000, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হয়েছে $10,000। এখন এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের পুরোটাই কি আমি পাবো? পুরোটাই তো আর আমি পাবো না। আমি এইটার যত পার্সেন্ট কন্ট্রোল করি, যত পার্সেন্ট শেয়ার ওন করি, যেমন যদি আমি 30% শেয়ার ওন করি, তাহলে আমি আমার এই অ্যাসোসিয়েটের পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের 30% অ্যামাউন্ট আমি এখানে আনবো। এন্ড সেটার জন্য আমার ডাবল এন্ট্রি কি হবে? ডাবল এন্ট্রি খুব সিম্পল, এটা আমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটের ভ্যালুটাকে বাড়িয়ে দিবে, ইউসি, যেটা আমার অ্যাড আকারে আছে, যেটা আমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটকে বাড়াবে সেটা আমরা প্লাস করছি, আর যেটা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটকে কমিয়ে দিবে সেটা আমরা মাইনাস করছি। সো যেখানে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট প্লাস হবে, দ্যাট শুড বি ডেবিটেড ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। এন্ড ক্রেডিট এন্ট্রি কি হবে? এই এন্ট্রিটা আমার গ্রুপ রিটেন আর্নিংস। তার মানে খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমার আবার ওয়ার্কিং ফাইভেও অ্যাড হবে রিটেন আর্নিংস এর সাথে, কেননা এটা আমার আমার প্রফিটকে বাড়াবে প্যারেন্ট কোম্পানির। তাহলে খেয়াল করেন যে এটা ডাবল এন্ট্রি যদি আমরা দেখি, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট অ্যান্ড গ্রুপ রিটেন আর্নিংস ক্রেডিট, আমরা এই দুটো ডাবল এন্ট্রি যে বললাম, এই দুটো ডাবল এন্ট্রি আমাদের এই যে এইখানে বলা ছিল, এই জন্য আমি জাস্ট এখান থেকে মিস আউট করে যাচ্ছিলাম যে আমরা একটু পরে আসি এই জায়গাটা। সো আমরা দুইটা ডাবল এন্ট্রি এখানে দেখলাম, খেয়াল করে দেখেন। ফর ইনভেস্টমেন্ট কস্ট, $1,00,000 আমি ইনভেস্টমেন্ট করেছি 30%, তাহলে আমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট, দিস ইজ দ্য ডাবল এন্ট্রি ফর ইনভেস্টমেন্ট। এরপর আমরা বললাম যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, এখানে বলা আছে হচ্ছে 30% অফ 20,000, তাহলে 6,000 হচ্ছে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ডেবিট অ্যান্ড গ্রুপ রিটেন আর্নিংস ক্রেডিট, যেটা আমার ইন ওয়ার্কিং 5 শুড বি অ্যাডেড উইথ গ্রুপ রিটেন আর্নিংস। ওকে, এরপরে আসি 3 নাম্বার, যদি আমি কোনো ডিভিডেন্ড পেয়ে থাকি আমার অ্যাসোসিয়েটের কাছ থেকে। অনেক সময় এরকম সিনারিও থাকে যে অ্যাসোসিয়েট কোম্পানি
তার সকল ইনভেস্টরদেরকে, সকল শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। যদি কোনো ডিভিডেন্ড আমি পেয়ে যাই তাহলে আমার জন্য ডাবল এন্ট্রি সিম্পল, ব্যাংক ডেবিট, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট। আর যদি আমি না পাই, এটা যদি আমরা রিইনভেস্ট করি, তখন আবার এটা আমার আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে বাড়াই দিবে। সো আমরা অ্যাজিউম করে নিচ্ছি এখানে যে আমার এই ডিভিডেন্ড অ্যামাউন্টটা আমি রিসিভ করেছি ফ্রম মাই অ্যাসোসিয়েট, তাহলে আমার জন্য ব্যাংক ডেবিট, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট। ইউ সি, ব্যাংক ডেবিট, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট। 4 নম্বরে আছে হচ্ছে ইম্পেয়ারমেন্ট। এটা এখানে ডাবল এন্ট্রিটা আমরা যদিও সরাসরি এখানে আনিনি, বাট যদি ডাবল এন্ট্রিটা করতে হয়, এটা আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে কমিয়ে দিবে। তার মানে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ক্রেডিট অ্যান্ড আমার গ্রুপ রিটার্ন আর্নিংস অর ইম্পেয়ারমেন্ট লস ডেবিট, বিকজ এটা আমার প্যারেন্টের ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাকে ইম্পেয়ার করবে। সো তার মানে হচ্ছে এটা আমার জন্য একটা লস, যেটা আমার প্রফিটকে, রিটেন আর্নিংসকে কমিয়ে দিবে। And the last item, that is unrealized profit. First of all, এখানে আমাকে ভালো করে বুঝতে হবে যে এই জায়গাটাতে কিন্তু আমরা ইন্ট্রা গ্রুপ কোনো ট্রেডিং এলিমিনেট করছি না। নো, বিকজ আমি আমার কোনো ট্রানজেকশনকে অ্যাডই করি নাই, ইনক্লুডই করি নাই। সো নো নিড টু এলিমিনেট এনি ইন্ট্রা গ্রুপ ট্রেডিং, বিকজ আমার অ্যাসোসিয়েটকে আমি আমার গ্রুপের পার্টি বলছি না। তাহলে এই পয়েন্টটা কেন আসছে? এই পয়েন্টটা আসছে জাস্ট জাস্ট অনলি ফর আনরিয়েলাইজড প্রফিট, জাস্ট অনলি ফর আনরিয়েলাইজড প্রফিট। যদি প্যারেন্ট অথবা অ্যাসোসিয়েট কেউ কারো কাছে কোনো প্রোডাক্ট সেল করে এবং এই প্রোডাক্টটা যদি স্টিল ইয়ার এন্ডের আগে প্যারেন্ট অথবা অ্যাসোসিয়েটের কাছে থেকে যায়, আনসোল্ড থাকে, সেইটুকুর জন্য আমরা আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করব। তাহলে এখানে আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করছি কতটুকুর জন্য? অনলি ফর, যেটা আমরা ইউজুয়ালি করি, আনসোল্ড গুডস আইদার হোল্ড বাই প্যারেন্ট অর অ্যাসোসিয়েট অ্যাট দ্য ইয়ার এন্ড। ওকে, যদি ইয়ার এন্ড হওয়ার আগে আমার প্যারেন্ট অথবা অ্যাসোসিয়েটের কাছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যেই যদি আমার ওই সেল করা গুডস অথবা ইনভেন্টরি থেকে যায়, তাহলে অবশ্যই আমাকে ওইটুকুর জন্য আনরিয়েলাইজ ক্যালকুলেশন করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ কল আনরিয়েলাইজ প্রফিট, যেটা আমরা আমাদের নর্মাল সাবসিডিয়ারির ক্যালকুলেশনে করেছি। বাট এই জায়গাটাতে একটা ছোট্ট ডিফারেন্স আছে টু ক্যালকুলেট আনরিয়েলাইজ প্রফিট। বাকি সবকিছু সেম। আমার এখানে আগে ডিটারমাইন করতে হবে এটা কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, মানে এটাকে আমার আপওয়ার্ড ট্রানজেকশন না ডাউনওয়ার্ড ট্রানজেকশন, এন্ড দেন এখানে আলটিমেটলি কতটুকু প্রফিট হয়েছে, এই সবকিছু আমাকে করতে হবে। বাট হোয়াট উই ডিড ইন আওয়ার সাবসিডিয়ারিজ অ্যাকাউন্ট, আমরা কিন্তু পুরো আনরিয়েলাইজ প্রফিটটাকেই এলিমিনেট করেছি। বাট এইখানে আমাকে শুধু এলিমিনেট করতে হবে অনলি ফর দ্য percentage of shareholding in associate entity। মানে হচ্ছে আমি যদি আমার প্রফিট হয়, আনরিয়েলাইজ প্রফিট হয় 600, এই আনরিয়েলাইজ প্রফিট 600 এর 30%, আমার আনরিয়েলাইজ প্রফিট যদি হয় 2000, এই 2000 এর 30%, মানে হচ্ছে আমার যতটুকু আনরিয়েলাইজ প্রফিট হবে, এই আনরিয়েলাইজ প্রফিটের জাস্ট ওই পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং যেটুকু আমরা অ্যাসোসিয়েটকে অ্যাকোয়ার করেছি, জাস্ট ওইটুকু শেয়ার হোল্ডিং অ্যামাউন্টে আমাকে এলিমিনেট করতে হবে এখান থেকে। ওইটুকু অ্যামাউন্টই আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে উইথ আইদার প্যারেন্ট এন্টিটি অর অ্যাসোসিয়েট এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। দ্যাটস ইট। তাহলে আমরা যখনই কোনো আনরিয়েলাইজড প্রফিট দেখব ডিউরিং ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েট, ফার্স্ট থিং ফার্স্ট, এটা আমাকে শুধু যতটুকু পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং ইন অ্যাসোসিয়েট, অনলি ততটুকু অ্যামাউন্টই আমার আনরিয়েলাইজড প্রফিট হিসেবে আমরা কনসিডার করব, নট দ্য ফুল অ্যামাউন্ট লাইক সাবসিডিয়ারি। অ্যান্ড নেক্সট পয়েন্ট এখন আসবে, যদি প্যারেন্ট সেল করে তাহলে কি এন্ট্রি হবে, আর যদি সাবসিডিয়ারি সেল করে, সরি, আর যদি অ্যাসোসিয়েট সেল করে প্যারেন্টকে তাহলে কি হবে? যদি প্যারেন্ট সেল করে তাহলে এটা প্যারেন্টের রিটেন আর্নিংসে আছে, সেখান থেকে আমাকে রিমুভ করতে হবে, তাহলে গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট হয়ে যাবে। অ্যান্ড এটা আমার যেই আনরিয়েলাইজ প্রফিট যেই ওয়েতেই হোক না কেন, এটা আমার আলটিমেটলি যদি প্যারেন্ট সেল করে তাহলে ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে আমার কমাইতে হবে। বাট যদি অ্যাসোসিয়েট সেল করে তাহলে কিন্তু আর এটার সাথে আমার ইনভেস্টমেন্টের অ্যাসোসিয়েটের কোনো ক্যালকুলেশন অ্যাডজাস্ট করব না।
ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েটের কোনো রিলেশন নাই, তখন আমার ডাবল এন্ট্রি হবে হচ্ছে জাস্ট শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট ডেবিট অ্যান্ড ইনভেন্টরি ক্রেডিট, কতটুকু জাস্ট জাস্ট ইনটু পার্সেন্টেজ অফ শেয়ারস ইন অ্যাসোসিয়েট। আমি আবারও ওই কথাটা বারবার বলছি, যতটুকু আমি আমার অ্যাসোসিয়েটকে ওন করব, যতটুকু আমি আমার অ্যাসোসিয়েটকে আলটিমেটলি অ্যাকোয়ার করব, অ্যাকুইজিশন পার্সেন্টেজটাই হবে আমার আনরিয়েলাইজড প্রফিটের ক্যালকুলেশন। তাহলে এখানে আমরা একটা একটা করে পয়েন্ট আসি। ফার্স্টে আমরা দেখব যে আনরিয়েলাইজড প্রফিট শুধু কতটুকুর জন্য হবে, সেটা সিমিলার, যতটুকু ইনভেন্টরি আনসোল্ড থাকবে জাস্ট অতটুকুর অ্যাডজাস্টমেন্ট আমি দিব, নট আমি রেভিনিউ থেকে বাদ দিব, কস্ট অফ সেলস থেকে বাদ দিব, আমার রিসিভেবল বাদ যাবে, পেয়েবল বাদ যাবে, এগুলা কোনো অ্যাডজাস্টমেন্টই হবে না ফর অ্যাসোসিয়েটের জন্য। দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে আমার আনরিয়েলাইজড প্রফিটের কতটুকু পার্সেন্টেজ আমি মানে অ্যাডজাস্ট করব, অনলি যতটুকু পার্সেন্টেজ অ্যাসোসিয়েটকে আমি ইনভেস্ট করেছি, জাস্ট যতটুকু আমার অ্যাসোসিয়েটের উপর আমার আলটিমেটলি কন্ট্রোল আছে, আমি অ্যাসোসিয়েটকে যত পার্সেন্টেজ আমি অ্যাকোয়ার করেছি সেটাই হবে আমার আনরিয়েলাইজড প্রফিটের অ্যাডজাস্টিং অ্যামাউন্ট। এন্ড দ্য লাস্ট পয়েন্ট, আমার অ্যাডজাস্টমেন্টটা হবে ইট ডিপেন্ডস অন এটা কি আমার প্যারেন্ট সেলার না অ্যাসোসিয়েট সেলার। যদি প্যারেন্ট সেল করে তাহলে এটা আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে কমিয়ে দিতে হবে, ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট ক্রেডিট হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যদি প্যারেন্ট সেল করে। আর যদি অ্যাসোসিয়েট সেল করে, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটের এখানে কোনো ইম্প্যাক্ট নাই, শুধু শুধু এটা আমার প্রফিট অ্যান্ড লস এবং ইনভেন্টরি অফ প্যারেন্ট সেখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট এখানে আমার ডেবিট হয়ে যাবে, তার মানে আমি যখন প্রফিট আর লসে আমি প্রফিট ফ্রম অ্যাসোসিয়েটের অ্যামাউন্টটা যখন ক্যালকুলেট করব, তখন আমি দেখব যে অ্যাসোসিয়েট কোনো কিছু সেল করেছিল কিনা প্যারেন্টকে, এন্ড যত পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং যেটা প্যারেন্ট হোল্ড করে সেটুকু অ্যামাউন্ট আমাকে জাস্ট এখান থেকে এলিমিনেট করতে হবে। দ্যাট ইজ দ্য পার্ট অফ আনরিয়েলাইজড প্রফিট, প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট। তাহলে আমরা এখানে একটু জাস্ট ওভারঅল দেখি আমরা কি কি অ্যাড করলাম, কি কি লেস করলাম। আমরা ইনভেস্টমেন্ট কস্ট যেটা আমার ব্যালেন্স শিট থেকেই পাবো, অ্যাড শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যেটা আমাকে নোটে অবশ্যই বলা থাকবে, লেস কোনো ডিভিডেন্ড দেওয়া হয়েছে কিনা যেটা আমি রিসিভ করেছি সেটাও নোটে দেওয়া থাকবে, ইম্পেয়ারমেন্ট অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট সেটাও আমরা নোট থেকে পাবো, যদি থাকে এটা আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে কমিয়ে দিবে, লেস যদি প্যারেন্ট কোম্পানি কোনো গুডস অথবা কোনো আইটেম সেল করে অ্যাসোসিয়েটের কাছে, জাস্ট পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্টের যত পার্সেন্ট আমরা আলটিমেটলি ওন করি প্যারেন্ট কোম্পানি, ততটুকু আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটা কমে যাবে। এই হচ্ছে আমার টোটাল অ্যাডজাস্টমেন্ট টু ক্যালকুলেট ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আন্ডার ইকুইটি মেথড, যে অ্যামাউন্টটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের নন কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো। দ্যাট ইজ আওয়ার হোল ওয়ার্কিং ফর দ্য ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আন্ডার ইকুইটি মেথড। এই অ্যামাউন্টটা একটা সিঙ্গেল লাইন আইটেম হিসেবে চলে যাবে আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আন্ডার নন কারেন্ট অ্যাসেট। এন্ড যখন আমরা কনসলিডেশন করব আমাকে অবশ্যই IAS 28 ফলো করতে হবে, অবশ্যই আমাকে ইকুইটি মেথড এই অ্যাকাউন্টিং অনুযায়ী আমাকে করতে হবে। আই ক্যান নট ইউজ কস্ট মডেল এনিমোর, যেটা আমি ইন্ডিভিজুয়ালে করেছি প্যারেন্ট কোম্পানি, বাট যখন কনসলিডেশন হবে তখন আর আমার হাতে অপশন নাই, আই হ্যাভ টু ফলো দ্য ইকুইটি মেথড। ওকে, so that's the part of IAS 28. That's not very much complicated, খুব বেশি ডিটেলস না। আপনাদের মেইন পয়েন্ট হচ্ছে, আমি একটু যদি বলে দিই, মেইন পয়েন্ট হচ্ছে এই জাস্ট বুলেট পয়েন্ট গুলা, এই টেবিলের এই পয়েন্ট গুলা ভালো করে বোঝা, এন্ড দেন এই ওয়ার্কিংটা একটু ভালো করে মাথায় রাখা। যদিও আপনারা যখন কোনো কোয়েশ্চেন পাবেন সবগুলো আইটেম থাকবে না, যেমন ডিভিডেন্ড অনেক জায়গায় থাকে না, আনরিয়েলাইজড প্রফিট অনেক জায়গায় থাকে না, বাকিগুলা 2-3টা আইটেম থাকে। তাহলে আমরা অ্যাড করব কোন আইটেমটা, লেস করব কোন আইটেমটা, আবার এখান থেকে কোন আইটেমটা আমার ওয়ার্কিং 5 এর সাথে রিলেটেড সেটাও আমাকে একটু খেয়াল রাখতে হবে, যেমন এটাও ওয়ার্কিং 5 এর সাথে রিলেটেড। ওকে, সো এই হচ্ছে আমার IAS 28 অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ইকুইটি মেথড। আমরা কি সবাই ক্লিয়ার এই জায়গাটাতে, নাকি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে?
আমরা একজন একজন করে একটু দেখি সবাই ক্লিয়ার কিনা। আকাশ আছেন আপনি? লাবিব অল ক্লিয়ার। জেরি, ইয়েস স্যার, আছে স্যার। আমি কি বুঝাতে পারছি যতটুকু আমরা এই এই টপিক নিয়ে কথা বললাম? মাইক ইস্যু। কাইন্ডা স্যার, ইয়েস। ওকে ওকে। সো আমরা বেসিক্যালি খুব বেশি কমপ্লিকেটেড কথা বলিনি এবং আমিও ট্রাই করেছি যত স্লো যাওয়া যায় এবং যত সিম্পলি কথাটা বোঝানো যায় আপনাদেরকে। সো আমি এই ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যান্ড যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, অ্যান্ড অনেকেই আছেন যারা পরে অ্যাড হচ্ছেন, প্রিভিয়াস রিসোর্স গুলো আপনারা পাচ্ছেন না। আমি যেটা করব তাদের জন্য আসলে এটা কন্টিনিউয়াস হতেই থাকবে। তো আমি একটা গুগল ড্রাইভে এই রিসোর্স গুলো একটু আপলোড করে লিঙ্কটা দিয়ে রাখবো মেসেঞ্জারে, সো দ্যাট আপনি যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারেন এবং এক জায়গায় থাকলো রিসোর্স গুলা। দ্যাটস বেটার অ্যাকচুয়ালি। So now our next topic or next agenda for today that we actually already announced, আমরা বলেছি যে আমাদের অ্যাসোসিয়েটের পার্টটা শেষ হওয়ার পর আমরা একটা কোয়েশ্চেন করব, that actually the full past year question. বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব না, এই কোয়েশ্চেনটা আমরা হয়তো বা আপনাকে এক্সেলে করাচ্ছি অথবা এক্সেলে আমি দেখাচ্ছি। আমি আপনাকে বলেছিও যে আপনারা অবশ্যই আমাকে এক্সেলটা দিবেন, বাট এই উইক থেকে না, নেক্সট উইকে আমরা যেটা করব, নেক্সট উইকে কালকেও হয়তো বা এটা আমরা যেতে পারবো না, বাট নেক্সট উইকে আমি আপনাদেরকে দেখবেন মেসেঞ্জারে একটা লিংক দিয়েছি, ইফ ইউ গাইস কুড গেট চান্স টু চেক ইট আউট। সেটা হচ্ছে আমরা যারা এসএসসি এ করছিলাম অথবা যাদের এসএসসি এর আগের পেপার গুলোর ব্যাপারে আইডিয়া ছিল তাদের জন্য আসলে এটা একটু অ্যানাউন্সমেন্ট, এবং যারা আপনারা একদম ফার্স্ট টাইম পেপার দিবেন তাদের জন্য অ্যানাউন্সমেন্ট। এসএসসি এর ওন একটা প্র্যাকটিস প্ল্যাটফর্ম আছে, মানে একটা অনলাইন প্র্যাকটিস প্ল্যাটফর্ম আছে। ওকে, আমি এই লিঙ্কটি আপনাদেরকে দিয়েছি, যেই প্ল্যাটফর্মটা ওরা অনেক আপডেট করেছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। আমি জাস্ট আজকেই দেখলাম যে এখানে আসলে ওরা আগের প্র্যাকটিস প্ল্যাটফর্ম থেকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করেছে। বিকজ আগেটা আমার কাছে খুব বেশি মানে হেজি মানে খুব মানে ঘিঞ্জি লাগতো, এবং কেন জানি ওটা আসলে অ্যাক্সেসিবল ছিল না। ইউএক্স প্লাস আন্ডারস্ট্যান্ডেবিলিটি অনেক জায়গায় প্রবলেম ছিল, বাট দিস ওয়ান ইজ ভেরি ক্লাসি। সো আপনারা যেটা করবেন, কাইন্ডলি এইটা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ওন প্র্যাকটিসের জন্য, এক্সেল তো অবশ্যই আপনার জন্য একটা কনভেনিয়েন্ট জিনিস, বাট ডিউরিং প্রিপারেশন অর প্র্যাকটিস আপনারা এই প্র্যাকটিস প্ল্যাটফর্মে কোয়েশ্চেন গুলো করার ট্রাই করবেন। সো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এসএসসি এর যে রিসোর্স গুলো আছে, যেগুলো ফ্রি রিসোর্স, যেমন এসএসসি স্টাডি হাব, তারপর হচ্ছে আপনার এই প্র্যাকটিস প্ল্যাটফর্ম, আপনার মাই এসএসসি তে আরো লার্নিং এর কিছু জিনিস ওইখান থেকে আপনি দেখতে পারবেন লিংকে গেলে। So, এই জিনিসগুলো একটু কাইন্ডলি আপনারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউজ করার ট্রাই করবেন। এটা মোস্ট প্রবাবলি ইন্টারনেটের ইস্যুর কারণে লোডিং হচ্ছে, বাট আমি দেখেছিলাম একটু আগে। আমি আবার এখানে ব্যাক করব ক্লাস শেষ করার পর, যদি সময় পাই আমি দেখিয়ে দিব কিভাবে এটা আপনারা অ্যাক্সেস করবেন। বাট আমরা তাহলে কোশ্চেনে চলে যাই। বেসিক্যালি আমি কোশ্চেনটা শুরু করার আগেই চাচ্ছিলাম যে এটা একটু দেখাই দিতে আপনাদেরকে, বাট এটা আমরা পরেও দেখাইতে পারবো, কোনো প্রবলেম নেই। ভাইয়া, হ্যাঁ, ভাই একটা কোশ্চেন ছিল, আমাদের এখনো এসএসসি অ্যাকাউন্টটা দেওয়া হয়নি, এটার জন্য কি অফিসে আবার কথা বলতে হবে? প্লিজ মানে অবশ্যই কথা বলবেন, এবং যদি কোনো জায়গায় কোনো রেফারেন্স ইউজ করতে হয়, ইউজ মাই রেফারেন্স। যে সাইমন স্যার আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছে, আমরা মাই এসএসসি অ্যাকাউন্ট না হলে হোমওয়ার্ক গুলা প্ল্যাটফর্ম থেকে করতে পারতেছি না, এবং আমাদেরকে স্যারে বকা দেয় ক্লাসে। ওকে ওকে। ওকে। সো আমরা তাহলে আমাদের কোয়েশ্চেনটা শুরু করি। বেসিক্যালি দিস ইজ পাস্ট ইয়ার কোয়েশ্চেন। আমাদের এটা 2017 এর একটা কোয়েশ্চেন এবং আমার খুব ফেভারিট একটা কোয়েশ্চেন। আমি মোটামুটি ভাবে প্রত্যেকটা সেশনে এই কোয়েশ্চেনটা করাই, মানে এটা মাস্ট একটা কোয়েশ্চেন। বাকি কোয়েশ্চেনও চেঞ্জ হয় ইন্টারচেঞ্জেবলি, বাট এই কোয়েশ্চেনটা একদম কমন। এবং এই কোয়েশ্চেনটা কমন হওয়ার একটা বড় কারণ হচ্ছে, আপনারা যখন কোয়েশ্চেনের নোটগুলা পড়বেন, নোটগুলা পড়লেই বুঝতে পারবেন যে কেন আসলে এই কোয়েশ্চেনটা আমি করাই আপনাদেরকে, অথবা প্রতি সেশনে কেন আমি করানোর ট্রাই করি। ইভেন দো এটা এক্সামিনিং টিম যারা, তাদেরও একটা রিকমেন্ডেশন, ওদের কিছু কয়েকটা শর্টলিস্টেড কোয়েশ্চেন দেওয়া মানে হয়েছিল একটা 2-3 বছর আগে, যেখানে এই কোয়েশ্চেনটা মাস্ট একটা কোয়েশ্চেন ছিল। সো আমরা আমাদের
রিকোয়ারমেন্ট দিয়ে শুরু করব, যে কোনো কোয়েশ্চেন দ্যাট আই অলরেডি সে লাইক আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়েছি যে আমরা যে কোনো কোয়েশ্চেন এসএসসি এর যখনই শুরু করব না কেন, আই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য রিকোয়ারমেন্ট। সো প্লিজ অলওয়েজ ট্রাই টু follow the instruction that I tried to give you actually. Prepare consolidated statement of financial position for Darjan company. এই যে for Darjan company, যখনই আপনার এই লাইনটা দেখলেন, এখান থেকে একটা ডিসিশন আপনি নিয়ে নিতেই পারেন। সেটা হচ্ছে এখানে প্যারেন্ট কোম্পানি আনডাউটেডলি ডার্জন কোম্পানি, বিকজ এখানে অলওয়েজ আমরা আমাদের প্যারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই প্রিপেয়ার করি, কনসিডারেশনটা প্যারেন্ট কোম্পানির পার্সপেক্টিভ থেকেই করি। সো ডার্জন কোম্পানি ইজ দ্য প্যারেন্ট কোম্পানি, এটা আমার অলরেডি একটা ইন্ডিকেশন পাচ্ছি। আরেকটা কি ইন্ডিকেশন, আরেকটা কি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আমার রিপোর্টিং ডেট। আমার রিপোর্টিং ডেট কবে? 31st March 2026। এখন আমাকে দেখতে হবে যে অ্যাকুইজিশনটা কবে হয়েছে, মানে আমি আমার সাবসিডিয়ারি কে অথবা যদি অন্য কোনো ইনভেস্টমেন্ট থাকে, অ্যাসোসিয়েট থাকে, অ্যাকুইজিশনটা কবে হয়েছে। সো এটা একটু ভালো করে দেখতে হবে। তাহলে এখান থেকে দুইটা ইনফরমেশন আমরা খুবই ক্লিয়ারলি আইডেন্টিফাই করলাম। নাম্বার ওয়ান, প্যারেন্ট কোম্পানির নাম, আর নাম্বার টু, দ্য ডেট অফ রিপোর্টিং, আমার রিপোর্টিং ডেট কবে। আমরা একদম ফার্স্ট থেকে অ্যাট এ গ্লান্স একবার একটা কোয়েশ্চেন পড়ে ফেলবো, আমি কোথাও থামবো না, জাস্ট অ্যাট এ গ্লান্স দেখে ফেলবো যে আসলে কোন জায়গায় কোন ইনফরমেশন গুলো আছে। তারপরে আমি আমার ওয়ার্কিং দিয়ে শুরু করব, ওয়ার্কিং 1 যাব, ওয়ার্কিং 2 যাব, 3, 4, 5, এইভাবে আমরা শেষ করবো ইনশাল্লাহ। On 1st January 2006, Darjan Company acquired 75% of Latre Company's equity shares by means of, এইটুকু পড়ে, জাস্ট এতটুকু পড়ে আমরা আমাদের ওয়ার্কিং ওয়ানটা করতে পারবো। জাস্ট এতটুকু পড়ে, আর কোনো কিছু পড়ার দরকার নেই আমার আপাতত। আমার ওয়ার্কিং ওয়ানে কি কি ইনফরমেশন দরকার হয়? প্যারেন্ট কোম্পানিকে, সাবসিডিয়ারি কোম্পানিকে। তাহলে এখানে প্যারেন্ট কে? প্যারেন্ট কোম্পানিকে ডার্জেন্ট, আর সাবসিডিয়ারি কোম্পানিকে লেট্রে কোম্পানি। তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান ইনফরমেশন দ্যাট ইজ রিকোয়ার্ড। কত পার্সেন্ট কন্ট্রোল করছে, মানে কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছে? 75, আর কত পার্সেন্ট কন্ট্রোল করে না? তাহলে 25, 25%। তাহলে 25% আমার এনসিআই। আর কি ইনফরমেশন দরকার? অ্যাকুইজিশন ডেট। অ্যাকুইজিশন ডেট কবে? 1st January, এন্ড রিপোর্টিং ডেট কবে? 31st March, তাহলে আমি কত মাস আগে অ্যাকোয়ার করেছি আমার সাবসিডিয়ারিকে? 3, জাস্ট 3 months অ্যাগো, ঠিক না? এই যে 3 months অ্যাগো আমি অ্যাকোয়ার করেছি, খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে আমাদের এই পোস্ট অ্যাকুইজিশনের এনি ইনফরমেশন রিলেটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস আমাকে কত মান্থের প্রপোর্শনেট করতে হবে? 3 months। এটা সবসময় আমরা খেয়াল করব। তাহলে এইটুকু ইনফরমেশন পড়ে আমি কি ওয়ার্কিং ওয়ান করে ফেলতে পারি না এখনই? ওয়ার্কিং ওয়ানে কি এর বেশি কোন ইনফরমেশন আমার দরকার আসলে? দেখেন তো গ্রুপ স্ট্রাকচারে ডেট অফ অ্যাকুইজিশন কবে? 1st January 2006। আমার রিপোর্টিং ডেট কবে? 31st March 2006। 31st March 2006। আমার ডার্জন কোম্পানি কত পার্সেন্ট কন্ট্রোল করে? 75%। এবং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত? 25%। তাহলে এই হচ্ছে আমার জাস্ট ওয়ার্কিং ওয়ান। এটার জন্য কিন্তু আমাকে আসলে ওইরকম ভাবে কোনো ইনফরমেশন আলাদা করে না পড়লেও হয়। সো আই ক্যান ক্লিয়ারলি আইডেন্টিফাই যে এখানে আমার প্যারেন্ট কে, সাবসিডিয়ারি কে, অ্যাকুইজিশন ডেট কবে, রিপোর্টিং ডেট কবে, দ্যাট উই ক্যান ক্লিয়ারলি সে। সো এটার জন্য আমি 1 মার্ক অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। সো আই ক্যান নট অ্যাকচুয়ালি ওয়েট। আর ওয়েট করতে গেলে আমি আবার কনফিউজড হয়ে যাবো যে আসলে পরের পার্টটা কি করব। এখন আমি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটু শেষ করে যাই। ওকে, এখন দেখি আমরা কি কি পাচ্ছি এখানে। সে কিভাবে অ্যাকোয়ার করেছে? শেয়ার এক্সচেঞ্জ অফ 2 shares ইন ডার্জন কোম্পানি ফর এভরি 3 লাট্রে কোম্পানি শেয়ার অ্যাকোয়ার্ড। তাহলে এটা হচ্ছে শেয়ার কনসিডারেশন। On that date, further consideration was also issued to shareholders of Latre Company in the form of a $100 8% loan note for every 100 shares acquired. তার মানে সে শেয়ার কনসিডারেশনও দিচ্ছে, আবার লোন কনসিডারেশনও দিচ্ছে। ওকে,
none of the purchase consideration nor the outstanding interest on the loan notes at 31st March 2026 has yet been recorded by Darjan Company। তার মানে কোনো কিছুই সে রেকর্ড করে নাই। যদি সে ইন্টারেস্টটা রেকর্ড করে ফেলতো তাহলে এটা আমাকে আবার এলিমিনেট করতে হতো। সো যেহেতু রেকর্ড করে নাই তাহলে জাস্ট আমি আমার কনসিডারেশন দুটো নিলেই হবে, শেয়ার কনসিডারেশন অ্যান্ড লোন কনসিডারেশন, যেটা আমাকে আলটিমেটলি ওয়ার্কিং থ্রিতে হেল্প করবে টু ক্যালকুলেট গুডউইল। আমরা যখন গুডউইলের ক্যালকুলেশনে যাব তখন কনসিডারেশনের এই ভ্যালু দুইটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। আমরা জানি কিভাবে ক্যালকুলেট করতে হয়, অফকোর্স আমরা ক্যালকুলেশনটা যখন করব তখন এখানে আবার আমাকে একটু দেখতে হবে। জাস্ট এট এ গ্ল্যান্স আমরা কুইকলি কোয়েশ্চেনটা পড়ে ফেলতে চাই। At the date of acquisition, the share price of Darjan Company and Lottery Company $3.2 and $1.8. তাহলে $3.2 হচ্ছে আমার Darjan Company শেয়ার প্রাইস, আর $1.8 হচ্ছে আমার Lottery Company মানে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার প্রাইস। The summarized statement of financial position of two companies as at 31st March 2026 are, তাহলে আমার অ্যাসেট আছে, নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা ব্যাপারে নোট 1 এ বলা আছে 75,200, 31,500, লাইন বাই লাইন আমরা অ্যাড করব। জাস্ট নোট 1টা আমরা একটু দেখে নিব। ইনভেস্টমেন্ট ইন অ্যামেরি, আমার অ্যাসোসিয়েটের নাম কি ছিল? সরি, আমার সাবসিডিয়ারির নাম কি ছিল? সরি, Luxury. লেটস সি। তাহলে এমেরি আবার কোত্থেকে আসলো? Associate. আমি কিন্তু এখনো জানি না এটা কি, বাট ইনভেস্টমেন্ট ইন অ্যামেরি বলছে এখানে, যেটা নোট 4 এ আমি পড়বো। তার মানে এখানে আমার সাবসিডিয়ারি তো আমি জানি অলরেডি লেট্রে, তার মানে আরেকটা এন্টিটি হয়তো বা আছে যেটা আমাকে দেখতে হবে নোট 4 এ পড়ে আসলে কি বলছে। কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি নোট 3, ট্রেড রিসিভেবলস নোট 3, ব্যাংক 1200, 600, টোটাল অ্যাসেট 115,000, 63,400। টোটাল অ্যাসেটের পর আমরা যাব ইকুইটিতে। ইকুইটির মধ্যে আমার প্যারেন্ট কোম্পানি 50,000, সাবসিডিয়ারি কোম্পানি 20,000, রিটেন আর্নিংস। এই রিটেন আর্নিংস এই যে 1 এপ্রিল 2025, এটা কি আমার অ্যাকুইজিশন ডেট? No. এটা কিন্তু আমার অ্যাকুইজিশন ডেট না, ভালো করে খেয়াল করব। এটা কিন্তু আমার ওপেনিং ব্যালেন্স, মানে রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে আমার ঠিক 1 বছর আগের ভ্যালু। বাট আমার এখানে কিন্তু অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস দেওয়া নাই, বাট আমি কিন্তু এইটার সাথে রিপোর্টিং ডেটের যে রিটেন আর্নিংস এই দুটাকে অ্যাড করলে কিন্তু আমি রিপোর্টিং ডেটের রিটেন আর্নিংস পাবো, বাট আই নিড অ্যাকুইজিশন ডেটের রিটেন আর্নিংস। এই কে রে, What is this? ওকে, সরি। তাহলে আমরা এখান থেকে আমার রিটেন আর্নিংস, আমি সাবসিডিয়ারির পার্সপেক্টিভ থেকে কথা বলছি, তাহলে সাবসিডিয়ারি রিটেন আর্নিংস অ্যাট রিপোর্টিং ডেটটা আমাকে এখানে বের করতে হবে, অ্যাট অ্যাকুইজিশন ডেটটা আমাকে বের করতে হবে ফর ওয়ার্কিং টু। নন কারেন্ট লাইবিলিটিস লোন নোট, কারেন্ট লাইবিলিটিস এন্ড এই কারেন্ট লাইবিলিটির জন্য নোট নাম্বার 3, তার মানে কারেন্ট অ্যাসেট এন্ড লাইবিলিটির জন্য নোট নাম্বার 3, তার মানে এখানে কোনো কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের খেলা থাকতে পারে। টোটাল ইকুইটি এন্ড লাইবিলিটিস আমার এক্স্যাক্টলি ম্যাচ হয়েছে, দেয়ার ইজ নো সাসপেন্স অ্যাকাউন্ট। এন্ড আমরা জাস্ট একটু কুইকলি আমাদের নোটগুলো পড়ে যাব, তারপরে আমরা নোট ওয়ার্কিং টু তে যাব, এবং ওয়ার্কিং টু করার জন্য যা যা ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমরা দেখি যে নোট এরপরে 1 নম্বরে আমাকে কি বলছে। 1 নম্বরে যদি আমরা একটু দেখি, যেটা আমাকে একটু যদি আমরা এখানে মনে রাখার ট্রাই করি, যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য আমাকে নোট 1 এর কথা বলছিল। তো এই জিনিসগুলো একটু জাস্ট রিকল করা থাকলে অথবা করতে করতে দেখবেন আপনার মাথায় থাকবে যে আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রিলেটেড ছিল নোট 1, তারপর আপনার হয়তো বা নোট 3 ছিল হচ্ছে আপনার গুডউইলের কোনো যদি ওখানে থাকে, মেবি হচ্ছে আপনার নোট 4 ছিল মোস্ট প্রবাবলি হচ্ছে অ্যাসোসিয়েটের জন্য, সরি নোট 3 ছিল হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট গুলোর জন্য। সো এখান থেকে আমরা একটু দেখবো আর কি। তাহলে নোট 1 এ কি বলছে, অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন দ্য ফেয়ার ভ্যালু অফ লটারি কোম্পানিজ অ্যাসেট। খেয়াল করবেন এটা কার ভ্যালুর কথা বলতেছে, প্যারেন্ট কোম্পানির কথা কিন্তু বলতেছে না, আমার বলতেছে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির কথা। এবং আমরা একটা জিনিস জানি যে সাবসিডিয়ারির all kind of asset, all kind of liability at the date of acquisition date আমরা কোন ভ্যালুতে মেজার করব, মনে আছে? ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালুতে মেজার করব। তাহলে যদি কোনো ভ্যালু ফেয়ার ভ্যালুর অ্যাডজাস্টমেন্ট দিতে হয় আমাকে আমার
রেসপেক্টিভ ইনফরমেশন অনুযায়ী ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং টুতে দিতে হবে। কেননা এই ইনফরমেশনটা কার জন্য বলছে? এই ইনফরমেশনটা বলছে লাট্র কোম্পানির জন্য। ওকে, দেখেন কি বলছে, ওয়ার ইকুয়াল টু দেয়ার ক্যারিং অ্যামাউন্ট, তার মানে সবগুলো অ্যামাউন্টই হচ্ছে তার equal to carrying value. Fine. However, Latri company operates a mine which requires to be decommissioned in 5 years' time. No provision has been made for this decommissioning cost by Latri company. এইটা আপনারা একটু যদি কারো একটু রিকল করার ট্রাই করেন, যারা F3 করে আসছেন অথবা যারা প্রভিশন করে আসছেন, যে এইটা একটা আলটিমেটলি তার মাইন আছে, মানে ইকুইপমেন্ট, যে মাইনটা তাকে 5 বছর পর ডিকমিশনিং, মানে হচ্ছে 5 বছর পর তাকে এটা ক্লিন করে দিতে হবে। তার মানে ফার্স্ট অফ অল এটা হচ্ছে তার জন্য একটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই, IS 6 বাট প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের সাথে এখানে প্রভিশনের একটা ছোট্ট লিংক আছে। আমরা যদিও IS 37 এই জিনিসটা কভার করবো ইনশাআল্লাহ, বাট এই জায়গাটাতে যেহেতু চলে আসছে আমাকে এটা একটু ক্লারিফাই করে যেতেই হবে আপনাদের সাথে, যে এখানে খেয়াল করে দেখেন, ও একটা মাইনিং কোন একটা কিছু সেট আপ করবে, বাট এই সেট আপ করার জন্য ওকে এটা 5 বছর পর সেই জায়গাটা আবার ক্লিন আপ করে দিয়ে আসতে হবে, মানে ডিকমিশন করে দিতে হবে। সো এই যে যখনই সে এই ধরনের অব্লিগেশনের মধ্যে পড়ে অথবা এই ধরনের কোনো অব্লিগেশন তার ক্রিয়েট হয়, তার মানে সে মাইন্ডটা তখনই অপারেট করতে পারবে, সে মাইন্ডটা তখনই সেট আপ করতে পারবে যখন সে অব্লিগেশনটা ফুলফিল করবে, এই কনফার্মেশনটা সে দিবে। তার মানে এটা তার জন্য একটা অব্লিগেশন, যে অব্লিগেশনটা সেটেল করবে কবে? 5 বছর পর। বাট এই যে 5 বছর পর সে সেটেল করবে, খেয়াল করে দেখেন, সেটা কিন্তু সে আজকের যে ভ্যালু, সেই ভ্যালুতে কিন্তু তাকে এটা রেকগনাইজ করতে হবে। সো আমি একটু খেয়াল করি, আমরা আমাদের এই জায়গাটাতে একটু আপনাদেরকে রিকল করানোর ট্রাই করি যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে আমরা কোন কস্টগুলোকে রেকগনাইজ করতে পারবো, কোন কস্টগুলোকে আমরা ইনক্লুড করতে পারবো। আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ওই কস্টগুলাকে ইনক্লুড করতে পারবো যেই কস্টগুলা ডিরেক্টলি রিলেটেড টু দ্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট টু মেক ইট ইউজেবল। তার মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে ইউজেবল করার জন্য যেই কস্টগুলা ডিরেক্টলি রিলেটেড, সেইগুলাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, সেগুলাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে রেকর্ড করতে পারবো, রেকগনাইজ করতে পারবো। এখন আপনি আমাকে বলেন, এই যে ও যে একটা মাইন অপারেট করে, এই মাইনটা যেই ক্লিন আপ করে দিতে হবে, ডিকমিশনিং করে দিতে হবে, ও যদি এই ডিকমিশনিংটা না করে তাহলে কি ও এই মাইনটা ইউজ করতে পারবে? মানে 5 বছর পর যদি এটা ক্লিন না করে দেয় তাহলে কি ওকে এই মাইনটা অপারেট করার পারমিশন দিবে গভর্নমেন্ট অথবা No, লোকাল sir. অথরিটি? No. দিবে না। তাহলে ওর এই মাইন অপারেট করার জন্য এই যে ডিকমিশনিং যে কস্টটা, এটা কি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল না? আমি কথাটা বুঝতে পারছি? তাহলে এই মাইনটা অপারেট করার জন্য ও যে ডিকমিশনিং করবে, এটা কি ওর জন্য ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কিনা? ইয়েস অর নো? Yes. ইয়েস। এখন আমরা যদি বলি যে এই মাইনিং এর কস্ট হচ্ছে আমার 5 মিলিয়ন, কস্ট হচ্ছে আমার 5 মিলিয়ন, বাট এইটা 5 বছর পর তার ডিকমিশনিং করতে, ক্লিন আপ করতে আরো 2 মিলিয়ন খরচ লাগবে। তাহলে আমি যখন ক্যাপিটালাইজ করব, আমি কি শুধু 5 মিলিয়ন করব? 2 মিলিয়নেরও প্রেজেন্ট ভ্যালুতে এনে করতে হবে। আমি কি আপনাদেরকে কোয়েশ্চেনটা বোঝাতে পারতেছি? আমি যখন এই মাইনটা অপারেট করব, মাইনটার অপারেট করার জন্য আমার সেটআপ কস্ট হচ্ছে 5 মিলিয়ন, বাট 5 বছর পর এটা ডিকমিশনিং করার জন্য আমার লাগবে আরো 2 মিলিয়ন। তাহলে আমি যখন ক্যাপিটালাইজ করব, আমি কি শুধু 5 মিলিয়নই ক্যাপিটালাইজ করব, নাকি আমার এই 2 মিলিয়নটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো? অ্যাজ 2 পার মিলিয়নটাকে ক্যাপিটালাইজ করতে হবে। as per my statement, yes, এই 2 মিলিয়নটাকেও আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। বাট নেক্সট কোয়েশ্চেন, এই 2 মিলিয়ন এটা কি আমার আজকের ভ্যালু না 5 বছর পরের ভ্যালু? 5 years পর। এটা কিন্তু আমার 5 বছর পরের ভ্যালু।
তাহলে 5 বছর পরের যদি ভ্যালু হয় এটাকে আমার কি করা উচিত, কি করতে হবে বলেন তো? আমরা এটা আমাদের ডিসকাউন্টিং। আমাদের ডেফার্ড কনসিডারেশনের সময় পড়েছি এটা, ঠিক না, এই প্রসেসটা। তাহলে যদি কোনো ভ্যালু আমার 5 বছর পর আমাকে সেটেল করতে হয়, সেটা তো 5 বছর পরের ভ্যালু। অফকোর্স সেটার আজকের ইকুইভ্যালেন্ট টাইম ভ্যালুটা এক না। তাহলে আমাকে কি করতে হবে, এই 2 মিলিয়নটাকে ফার্স্টলি প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে। আমি যে প্রেজেন্ট ভ্যালুতে আনলাম এটাকে আমরা বলি ডিসকাউন্টিং। অ্যান্ড এই প্রেজেন্ট ভ্যালুতে আনার যে প্রসেসটা, এটার জন্য আমাকে একটা ডিসকাউন্টিং রেট কনসিডার করতে হবে, যেটা আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে এখানে আপনি ভালো করে খেয়াল করেন, এখানে ডিকমিশনিং এর জন্য আমার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার যে ফিউচার ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালুতে আগে ডিসকাউন্টিং করতে হবে। ফিউচার ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করতে হবে। এরপরের স্টেপটা কি? পরে আমরা কি করি, ডিসকাউন্টিং করার পরে কি আমার কাজ শেষ হয়ে যায়? নো, আনউইন্ডিং। এটাকে আমরা আবার আনউইন্ডিং করি, যেটা আমরা অলরেডি জানি কিভাবে করতে হয়। জাস্ট এখানে আমি আপনাদেরকে ডিটেলসে বলার একটাই কারণ, বিকজ এই পার্টটা আমাদের আইএস 37 থেকে আসবে। আইএস 37 যখন আমি আপনাদেরকে পড়াবো, আইএস 16 এবং আইএস 37 যখন আমি আপনাদেরকে পড়াবো, এই পার্টটা অটোমেটিক্যালি আবারও আমাকে রিপিট করতে হবে, আবারও এটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই পার্টিকুলার পয়েন্টটা আমি আপনাদেরকে মুখস্থ করাতে চাইনি বলেই আমি জাস্ট যতটুকু রিলেভেন্ট ফ্রম আইএস 16, যতটুকু রিলেভেন্ট ফ্রম আইএস 37, আমি ওইটুকুর এক্সট্রাক্টেড পার্ট গুলো আপনাদের সাথে আমি ডিসকাশনটা করলাম। আমি এটার ওয়ার্কিংটা কিভাবে করতে হয় সেটা তো অফকোর্স দেখাবো, জাস্ট আমি এই পার্টটার জন্য নলেজ পার্টটা একটু আপনাদেরকে এলাবোরেট করলাম। আদারওয়াইজ আই টোল্ড ইউ যে আমরা একটু কুইকলি পড়ে যাব কোয়েশ্চেনটা। এরপর নোট নাম্বার 2। তাহলে এখান থেকে আমরা একটা টেকঅ্যাওয়ে নেই, এটা কার জন্য অ্যাডজাস্টমেন্ট? দিস অ্যাডজাস্টমেন্ট অনলি রিলেটেড ফর সাবসিডিয়ারি, রাইট? এটা আমার সাবসিডিয়ারির অ্যাডজাস্টমেন্ট, যেটা ওয়ার্কিং টু এর সাথে রিলেটেড, এন্ড এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাথেও রিলেটেড। নোট নাম্বার 2, ডার্জেন কোম্পানিজ পলিসি টু ভ্যালু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। খেয়াল করে দেখবেন, Darjan Company's policy is to value the non-controlling interest at fair value at the date of acquisition. খুবই ভালো করে খেয়াল করবেন, এতদিন যতটুকু কোয়েশ্চেন আপনারা করেছেন, নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালুটা সরাসরি ফেয়ার ভ্যালুটা দেওয়া ছিল, বাট এই কোয়েশ্চেনে আপনাকে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালুটা সরাসরি দেওয়া নাই। ভালো করে দেখেন ও কি বলছে, যে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ভ্যালুটা ফেয়ার ভ্যালুতে মেজার হয়, যেটা আমরা অলওয়েজ জানি। এটা আমাকে বললেও ফেয়ার ভ্যালু হবে, না বললেও ফেয়ার ভ্যালু হবে, বাট দ্য অনলি ডিফারেন্স পার্ট ইজ আমার ফেয়ার ভ্যালুটা এখানে দেওয়া নাই, বাট ফেয়ার ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা দেওয়া আছে। Latte company's share price at the date can be deemed to be representative of the fair value of shares held by the non-controlling interest. খেয়াল করেন, আমরা একটু উপরের দিকে যাই। আমার ইকুইটি 20,000, রাইট? 20,000 এর প্রত্যেকটার ভ্যালু কত করে? $1 করে। তাহলে নাম্বার অফ শেয়ার কত? 20,000। আমার 20,000 এর যেহেতু ভ্যালু $1 করে, নাম্বার অফ শেয়ার 20,000, আমি কত পার্সেন্ট কন্ট্রোল করি? 75%। আর কত পার্সেন্ট কন্ট্রোল করি না? 25%। তাহলে 20,000 এর 25% কত হয় দেখেন তো? 5,000. ইট শুড বি 5,000, রাইট? Yes. ওকে, এই যে 5,000, এটা তো আমার নাম্বার অফ শেয়ার। এখানে ও কি বলছে, এই নাম্বার অফ শেয়ারের কোন ভ্যালুটা এনসিআর ভ্যালু হবে দেখেন তো? লাট্রে কোম্পানি শেয়ার প্রাইস এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। তাহলে লাট্রে কোম্পানি শেয়ার প্রাইস এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন কত ছিল দেখেন তো? এখানে একটু জাস্ট কেয়ারফুলি, লাট্রে কোম্পানি শেয়ার প্রাইস কত? 1.80. তাহলে আমার এনসিআর ভ্যালু কত হবে? 5,000 ইন্টু 1.8। আমি কি বুঝতে পারলাম কথাটা? নোট নাম্বার 2টা কি আমরা ক্লিয়ার করতে পারলাম যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট টু ক্যালকুলেট এনসিআই? আমার যদি কোনো কোয়েশ্চেনে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেট করা না থাকে, ক্যালকুলেট করে না দেয়, তখন আমাকে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করতে হবে? ফার্স্টেই আমাকে বের করতে হবে যে নাম্বার অফ নন কন্ট্রোলিং শেয়ার কত। আমি এখানে বের করলাম কত? 5,000 শেয়ার, যেটা আমি কন্ট্রোল করি না।
এবং এই নাম্বার অফ নন কন্ট্রোলিং শেয়ারসকে আমি মাল্টিপ্লাই করব কার শেয়ার প্রাইস দিয়ে, আমার সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার প্রাইস অ্যাট অ্যাকুইজিশন ডেট, তাহলে আমি পাবো আমার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন কত, ওইটার ফেয়ার ভ্যালু কত। কথাটা খুবই সিম্পল, বাট যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে আর এই জায়গাটাতে আপনাকে এত মাথা ঘামানোর দরকার নাই। নোট নাম্বার 3, the inventory of Latte company includes goods bought from Detergent company for 2.1 million। খেয়াল করেন, তার মানে এখানে একটা ইন্ট্রাগ্রুপ ট্রানজিশন আছে। ইনভেন্টরি লাট্রে কোম্পানি, তার মানে কে সেল করছে? সেল করছে হচ্ছে প্যারেন্ট কোম্পানি, রাইট? তাহলে প্যারেন্ট টু সাবসিডিয়ারি, ডার্জেন্ট কোম্পানি অ্যাপ্লাইজ আ কনসিস্টেন্ট মার্কআপ অন 40%। খেয়াল করেন, দেওয়া আছে হচ্ছে আমার এখানে সেলিং প্রাইস, বাট পার্সেন্টেজ দেওয়া আছে আবার মার্কআপ। তার মানে এটা আমাকে ওই ঠিক একইভাবে কনসিডারেশনে আনতে হবে। তার মানে 2.1 মিলিয়ন, এটা আমার 140%, নট 100% when arriving at selling price। তাহলে এটা হচ্ছে আমাদের আনরিয়েলাইজড প্রফিট অর ইন্ট্রাগ্রুপ ট্রেডিং ক্যালকুলেট করার একটা প্রসিডিওর। ওকে, on 28 March 2006, Detergent company dispatched goods to Latte company with a selling price of 700,000। খেয়াল করেন, এখানে আরেকটা পয়েন্ট চলে আসতেছে কিন্তু, তার মানে মানে অলরেডি কিন্তু ডার্জেন্ট কোম্পানি সেল করছে লাট্রি কোম্পানির কাছে 2.1 মিলিয়ন, সে কিন্তু আবার সেল করতেছে 28 মার্চ, মানে ঠিক রিপোর্টিং ডেটের আগে। তার মানে এটা হচ্ছে গুডস ইন ট্রানজিট। তাহলে গুডস ইন ট্রানজিটের জন্য এটা আমার আগে গুডস এর সাথে অ্যাড করতে হবে আনরিয়েলাইজ প্রফিটের সাথে, দেন এটা আমাকে আবার আলটিমেটলি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যেটা আমরা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আমাদের মনে পড়ে কিনা, যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মিসম্যাচ করবে জাস্ট ফর 2 আইটেম, একটা হচ্ছে ক্যাশ ইন ট্রানজিট আর একটা হচ্ছে গুডস ইন ট্রানজিট। তাহলে এখানে গুডস ইন ট্রানজিট আছে, these were not received by Latte company until after the year end, so have not been included in the above inventory। তার মানে এই যে 2.1 মিলিয়ন যে বলতেছে লাট্রে কোম্পানির কাছে আছে, এটার মধ্যে এই 700,000 কিন্তু নাই। তার মানে 2.1 প্লাস 700, এই দুইটার উপরেই হচ্ছে আমার আনরিয়েলাইজ প্রফিটের ক্যালকুলেশনটা হবে। এন্ড যখন আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাডজাস্ট করব, তখন আমাকে ঠিক আমার রিসিভেবল এবং পেয়েবল ব্যালেন্সটা অ্যাডজাস্ট করেই তারপরে আমাকে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। At 31st March 2006, Detergent company record showed a receivable due from Latte company 3 million, যেটা আমরা বলছিলাম যে এই ডিফারেন্সটা কেন দেখাচ্ছে, ডিফারেন্সটা দেখাচ্ছে ডিউ টু গুডস ইন ট্রানজিট, ডিফারেন্সটা দেখাচ্ছে ডিউ টু গুডস ইন ট্রানজিট। দ্যাটস আই অলরেডি টোল্ড ইউ যে রিসিভেবল পেয়েবল ব্যালেন্সটা সেম থাকবে না বিকজ অফ গুডস ইন ট্রানজিট। দ্য ইন্ট্রাগ্রুপ রিকনসিলিয়েশন শুড বি অ্যাচিভড বাই অ্যাজ, এটা আমাকে না বললেও আমি আসলে এটা করতাম, এটা আমরা জানি অলরেডি, এই কথাটা আমাকে না বললেও আসলে আমরা এমনিও করতাম। The intragroup reconciliation should be achieved by assuming that Latte company had received the goods in transit before the year end। এটা আমাকে না বললেও এটা assumption আমরা জানি অলরেডি, so that's a simple thing। Note number 4, যেটা আমাদের ওই যে একটু খেয়াল করি আমরা, আমাদের ইনভেস্টমেন্ট ইন অ্যামেরি, এই অ্যামাউন্টটা আমরা হাইলাইট করেছিলাম। আমরা ইনভেস্টমেন্ট ইন অ্যামেরি হচ্ছে 1 এপ্রিল 2005 এর। নোট 4টা আমরা পড়তে চাচ্ছিলাম, নোট 4 পড়ে আমরা ডিটারমাইন করব যে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কি করব। দ্য ইনভেস্টমেন্ট ইন অ্যামেরি কোম্পানি রিপ্রেজেন্টস 30% অফ ইটস ভোটিং রাইট শেয়ার ক্যাপিটাল। তাহলে 30% আমরা ডিসিশন পেয়ে গেছি, তাহলে অ্যামেরি আমার জন্য কি? প্লিজ স্পিক আপ। Associate. অ্যাসোসিয়েট। তাহলে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, দিস ইজ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট এন্ড দ্যাট হ্যাজ টু বি কনসিডার্ড আন্ডার IAS 28, যেটা আমরা এতক্ষণ করলাম। এন্ড এটার জন্য আমরা কোন মেথড ফলো করব? ইকুইটি মেথড। তাহলে আমরা অলরেডি ক্লিয়ার যে ইনভেস্টমেন্ট কস্ট কত। দেখেন ইনভেস্টমেন্ট কস্ট কত, 4,500। এটার সাথে এখন আমাকে অ্যাডজাস্ট করতে হবে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, অ্যাডজাস্ট করতে হবে কোনো আনরিয়েলাইজড প্রফিট থাকলে, অ্যাডজাস্ট করতে হবে কোনো ইম্পেয়ারমেন্ট থাকলে, অ্যাডজাস্ট করতে হবে যদি কোনো আমার ডিভিডেন্ড সে পে করে থাকে। এই সব আইটেম আমরা অ্যাডজাস্ট করে দেন ফাইনালি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটেড যেই রিকনসাইলড ব্যালেন্স, সেই ব্যালেন্সটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের আমার নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে একটা লাইন আইটেম হিসেবে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট হিসেবে চলে আসবে। ডার্জেন্ট কোম্পানি ইউজেস ইকুইটি অ্যাকাউন্টিং, এটা না বললেও আমরা ইকুইটি অ্যাকাউন্টিং ফলো করব IAS 28 টু অ্যাকাউন্ট ফর দিস ইনভেস্টমেন্ট। Ameri company's profit for the year ended 31st March 2006 was
6 million and Ameri company paid total এই যেটা বললাম আপনাকে ডিভিডেন্ড আছে এখানে 2 million. Darjan company has recorded its share of dividend received from Ameri company in investment income and cash. তার মানে এখানে জাস্ট দুইটা অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইন শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। একটা জিনিস একটু ক্লিয়ারলি খেয়াল করব আমরা, আমি শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এখানে কত মান্থের জন্য নিতে পারবো? আমি কি পুরো 1 বছরের প্রফিট নিতে পারবো? ওকে আমি কবে অ্যাকোয়ার করেছি? 12 months. সো আমার এখানে কিন্তু মানে ভালো করে খেয়াল করবেন, আমার কিন্তু সাবসিডিয়ারিকে আমি অ্যাকোয়ার করেছি 1 জানুয়ারিতে, বাট অ্যাসোসিয়েটকে কিন্তু আমি অ্যাকোয়ার করেছি 1 জানুয়ারিতে। এই ধরনের কথা কিছু বলছে আমাকে? Investment was in 1st April, right? তার মানে একদম বছরের শুরু থেকেই ছিল, রাইট? জি। ওকে, এইটা একটু ভালো করে আমরা খেয়াল করি যে এই জিনিসগুলো যেন আমাদের আসলে মিস আউট না হয়ে যায়। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং পেলাম হাউ টু প্রিপেয়ার দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইনক্লুডিং ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। এই কারণে এই কোয়েশ্চেনটা চুজ করা, যেখানে অনেকগুলো আইটেম অ্যাডজাস্টমেন্ট আমাকে নতুন করে আমাকে এক্সপ্লোর করতে হবে, এন্ড দিস ইজ দ্য এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে যে বাকি দুইটা নোট আমি কেন পড়লাম না? বাকি দুইটা নোটের আসলে কোনো মিনিং নাই। এই দুইটা নোটের মিনিং হচ্ছে, যদি আমাকে আলটিমেটলি এই দুইটা নোটের কিছু নাও বলতো, এটার কোনো ইম্প্যাক্ট এমনিতেও থাকতো না। বিশেষ করে 5 নাম্বার, অল প্রফিট অ্যান্ড লসেস অ্যাক্রুড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। এটার মানে হচ্ছে ওই যে আপনারা যখন ডেপ্রিসিয়েশন চার্জ করবেন না, অথবা আপনারা যখন ইন্টারেস্ট চার্জ করবেন না, তখন প্রতি বছরে আমরা কি করি, এটা প্রপোর্শনেটলি মান্থ ওয়াইজ ইকুয়াল ধরি না? তো ওইখানে এটাই বলতেছে যে আমরা যখন রিটেন আর্নিংস ক্যালকুলেশন করব, এই যে আমরা যে প্রফিটটা এখানে দেখাচ্ছি ভালো করে দেখেন, এই যে 8,000 যে প্রফিট, ও বলতেছে এই 8,000 প্রফিট প্রতি মাসে সমান প্রফিট হয়েছে, হুইচ ইজ নট মানে প্র্যাকটিক্যালি ট্রু, কারণ এভরি মান্থে তো আর ইকুয়াল প্রফিট হয় না। কারণ মনে পড়ে আমরা যখন অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস আমরা বের করতাম, তখন জাস্ট 12 দিয়ে ডিভাইড করে আমরা যত মান্থে আমরা মাল্টিপ্লাই করতাম, এবং আমরা এখানে অ্যাজিউম করে নিতাম যে আমার আলটিমেটলি প্রতি মান্থের প্রফিট ইকুয়ালি আছে, মানে সেম প্রফিট মেক করছে প্রতি মান্থে, অথবা সেম লস মেক করছে প্রতি মাসে। এটা আসলে আমাকে যদি নাও বলতো, এটা আমরা এমনিও অ্যাজিউম করেই নেই। এন্ড 6 নাম্বার হচ্ছে there were no impairment losses within the group for the year ended। তার মানে আমাকে যতক্ষণ পর্যন্ত না ইম্পেয়ারমেন্ট লসের কথা কিছু বলবে, আমার অ্যাজিউম করার আসলে কিছুই নাই যে ইম্পেয়ারমেন্ট লস হয়েছে। সো এই দুইটা নোটের আসলেই কোনো ইম্প্যাক্ট নাই আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে। আমরা অলরেডি জানি যে এই দুইটা ছাড়া আমরা ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুব স্মুথলি প্রিপেয়ার করে ফেলতে পারতাম। তো এখন আমরা নোট ওয়ানটা ভালো করে দেখলাম, ওয়ার্কিং ওয়ানটা আমরা ভালো করে দেখলাম। এখন আমরা যদি ওয়ার্কিং টুতে চলে যাই, ওয়ার্কিং টুতে আমার শুরু হবে কোত্থেকে? শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটাল আমি কারটা নিব? এখানে সাবসিডিয়ারিটা নিব 20,000। শেয়ার প্রিমিয়াম কোনো কিছুই নাই। নাও আমাকে ক্যালকুলেট করতে হবে রিটেন আর্নিংস। এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, রিটেন আর্নিংস অ্যাকুইজিশন ডেটে কত, রিপোর্টিং ডেটে কত? এটা এখানে সরাসরি দেওয়া নাই, বাট আমরা কি ক্যালকুলেট করতে পারবো না এখানে? পসিবল? এটা কিভাবে বলা আছে দেখেন, এটা হচ্ছে রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স, মানে 19,000। আর এই যে 8,000, এটা কিন্তু রিটেন আর্নিংস এর ক্লোজিং ব্যালেন্স না, এটা হচ্ছে আমার পুরো এই বছরে পুরো 12 মাসের প্রফিট হচ্ছে 8,000। তাহলে 19,000 প্লাস 8,000 কত হয়? 27,000. 27,000, রাইট? তাহলে 27,000 হচ্ছে আমার রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট। একটু দেখি আমরা, 27,000 হচ্ছে আমার রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট। দেখতে পাচ্ছি আমরা কিভাবে আসছে কথাটা, 27,000। এখন আমার কি দরকার, আমার অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস কত। তাহলে অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস বের করার জন্য আমি কত মান্থের প্রফিট এখান থেকে বাদ দিব? 27,000 থেকে কত মান্থের প্রফিট বাদ দিতে হবে আমাকে? 3 months. 3 মান্থ। এখন এই ক্যালকুলেশনটা আমি দুই ভাবেই করতে পারি, খেয়াল করে দেখেন। আমি কি করতে পারি, আমি এই 19,000 সাথে 9 মান্থের প্রফিট অ্যাড করতে পারি, তাহলেও আমার অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস আসবে। অথবা আমি 27,000 থেকে 3 মান্থসের প্রফিট এক্সক্লুড করতে পারি, তাহলেও আমার ক্যালকুলেশনের রেজাল্ট একই আসবে। আমি কি বুঝতে পারছি কথাটা?
8,000 divided by 12 into 9. এটা করলেও আমার রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেটে হচ্ছে 25,000 হবে, অথবা আমার রিটেন আর্নিংস অ্যাট রিপোর্টিং ডেট কত? 19,000 প্লাস 8,000। এই 27,000 থেকে ডিভাইডেড বাই 12 ইন্টু 3। ও না না, সরি সরি, আমার তো 27,000 এর ডিভাইডেড বাই 12 হবে না, ছোট্ট একটা ভুল করে ফেলেছি আমরা। 8,000, রাইট? এইটা মাইনাস এটা, যেটাই করি আমরা আলটিমেটলি ওয়ে আউট একটাই, ঠিক না? আমার অ্যাকুইজিশন রেটের রিটার্নিংস আমরা পাবো। আমি কি বুঝতে পারলাম যে কিভাবে আসলে এই ব্যাপারটা আসছে? তার মানে 27,000 হচ্ছে আমার জাস্ট অ্যাকুইজিশন রেটের রিটার্নিংস কত, রিপোর্টিং রেটের রিটার্নিংস কত, সেটা আমরা ক্যালকুলেট করে দেখলাম, এবং আমার জাস্ট এখান থেকে অ্যাকুইজিশন রেটের রিটার্নিংস এবং রিপোর্টিং, সো এই ক্যালকুলেশনটা আপনারা খেয়াল করে দেখেন। আমরা জাস্ট আলাদা করে আবার এখানে দেখানোর ট্রাই করেছি কিভাবে করেছি। ওকে, so this is how we can calculate 19,000 plus 6,000 is equal to 25,000. Okay, and আমি যদি এই 19,000 এর সাথে 8,000 যোগ করে দিই, তাহলে আমি পাবো হচ্ছে রিপোর্টিং ডেটের রিটার্ন আর্নিংস কত। ক্লিয়ার সবাই? यस, কনফিউশন কোনো? No, sir. ওকে, এরপরে আসি, শেয়ার ক্যাপিটাল গেল, রিটেন আর্নিংস গেল, এরপর আমার ফেয়ার ভ্যালু অফ অ্যাডজাস্টমেন্টের একটা পয়েন্ট ছিল, মনে আছে? ফেয়ার ভ্যালু অফ অ্যাডজাস্টমেন্ট, ওই মাইনিং এর যে কথাটা আমরা বললাম। তাহলে মাইনিং এর যে কথাটা আমরা বললাম, তাহলে আমরা ফার্স্ট স্টেপে কি বলেছিলাম? যে এটাকে আমাকে প্রেজেন্ট ভ্যালুতে আগে নিয়ে আসতে হবে। সো আমার অ্যামাউন্টটা কি ছিল? আমরা যদি আমাদের এই নোটে চলে যাই, আমার ডিকমিশনিং কস্ট কত টোটাল? প্রেজেন্ট ভ্যালু কি আর আমাকে বের করা লাগতো না, বের করে দিছে ও? একটু ভালো করে লাইনটা পড়ে দেখেন তো। Present value calculated already. মানে প্রেজেন্ট ভ্যালু কিন্তু আমাকে আর বের করতে হবে না, খেয়াল করে দেখেন, ও কিন্তু অলরেডি ক্যালকুলেট করে দিয়েছে আমাকে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ 8% ডিসকাউন্ট রেট ইজ 4 মিলিয়ন। তাহলে এই 4 মিলিয়নের ডাবল এন্ট্রি কি হবে? আমাকে বলতে পারবেন কি, ও 4 মিলিয়নের ডাবল এন্ট্রি কি হবে? এটা আমার ক্যাপিটালাইজ হবে আর হবে না? করতে হবে। ওকে, তাহলে আমি যখন ক্যাপিটালাইজ করব, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট হবে 4 মিলিয়ন, Right. এন্ড হোয়াট উইল বি দ্য ক্রেডিট এন্ট্রি? আমি কি এই টাকাটা এখনই পে করে দিচ্ছি? Deferred. এই টাকাটা তো আমি এখনই পে করছি না, ঠিক না? এই টাকাটা আমি কি রাখছি? এই টাকাটা আমি প্রভিশন হিসেবে রাখছি। তাহলে আমার ডাবল এন্ট্রি হবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, environmental provision or provision, whatever you say, provision credit 4 million. তাহলে আমাকে একটু বলেন, এই অ্যাডজাস্টমেন্টটা কার অ্যাডজাস্টমেন্ট? সাবসিডিয়ারি অ্যাডজাস্টমেন্ট। তাহলে সাবসিডিয়ারির অ্যাডজাস্টমেন্টে আমার 4 মিলিয়ন অ্যাসেটের সাথে অ্যাড হইলো, 4 মিলিয়ন লায়াবিলিটির সাথে অ্যাড হইলো। ভালো করে খেয়াল করেন, যখন অ্যাসেট বাড়ে, এটা আমার নেট অ্যাসেটকে বাড়াবে না কমাবে? বাড়বে। তাহলে আমার অ্যাকুইজিশন ডেটে 4 মিলিয়ন হবে, এবং আমরা এটাকে আমার নেট অ্যাসেটের সাথে প্লাস করব। সবাইকে আমরা এগ্রি ডেটের সাথে? আমার এটার সাথে কি এগ্রিড? কারো কোনো কনফিউশন? নো ভাই। ওকে, তাহলে অ্যাকুইজিশন ডেটেও আমার এটা অ্যাড হবে, রিপোর্টিং ডেটেও অ্যাড হবে। আরেকটা পার্ট বাকি রয়ে গেল না, প্রভিশনের পার্টটা। প্রভিশন আমার জন্য কি? প্রভিশন আমার জন্য কি? লায়াবিলিটি। ডিডাক্ট ফ্রম নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট। প্রভিশন এটা কি লায়াবিলিটি, রাইট? যদি লায়াবিলিটি বাড়ে, নেট অ্যাসেট বাড়বে না কমবে? কমবে। তাহলে এটা আমার লায়াবিলিটি যদি বাড়ে, প্রভিশন যদি লায়াবিলিটি হয় এবং লায়াবিলিটি যদি বাড়ে, নেট অ্যাসেট কমবে। তাহলে নেট অ্যাসেট আমি কমাবো কোন ডেটে? অ্যাকুইজিশন ডেটে আমি কমাবো। বাট আমার এই যে 4,000, এটা তো আমার অ্যাকুইজিশন ডেটের হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে 1 জানুয়ারি আমার প্রেজেন্ট ভ্যালু, ঠিক না?
বাট রিপোর্টিং ডেটে কি আমার এই 4 মিলিয়নই হবে প্রভিশন, নাকি প্রতি বছর এখন আমি আনউইন্ডিং করব? ইয়ার ওয়াইজ আনউইন্ডিং ইয়ার 8%. ওয়াইজ আমি আনউইন্ডিং করব। তাহলে 4 মিলিয়নের কত পার্সেন্ট আমি আনউইন্ডিং করব? আমার কস্ট অফ ক্যাপিটাল কত? 8%. 8%। খেয়াল করে দেখেন আমার এই 4000 এর 8%। বা একটা জিনিস আমরা খেয়াল করব, খুবই কেয়ারফুলি খেয়াল করব, এই যে আমরা 8% নিলাম, এটা আমার ইন্টারেস্ট কত বছরের হবে? 1 বছরের হবে। বাট আমার পোস্ট অ্যাকুইজিশন ডেট কি এখানে 1 বছর? No, কতদিন? 3 months এটা. তাহলে আমাকে এখন 3 মাসের প্রোরেটা করতে হবে না? Yes. ওকে, তাহলে 3 মান্থের যখন আমি প্রোরেটা করব, আমার অ্যামাউন্ট কত আসবে? $80। তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? ফাইন্যান্স কস্ট ডেবিট, প্রভিশন ক্রেডিট। তাহলে প্রভিশন কি আমার আর 4000 থাকবে এট দ্য রিপোর্টিং ডেটে? রিপোর্টিং ডেটে কি আমার প্রভিশন 4000 থাকে? তাহলে রিপোর্টিং ডেটে আমার প্রভিশন কত হয়ে যায়? খেয়াল করে দেখেন, 4000 প্লাস 80, 4080। তার মানে আমার নেট অ্যাসেটের যে অ্যাডজাস্টমেন্ট আমি এখানে করছি, আমার অ্যাকুইজিশন ডেটে ইজ ইকুয়াল সেম, বাট রিপোর্টিং ডেটে ইট ইজ ইনক্রিজ বাই কস্ট অফ ক্যাপিটাল। এই 8% আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমার যতটুকু বাড়ছে এতটুকু আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিটকে এফেক্ট করবে, বিকজ আমরা কি জানি, what is the post acquisition profit? This is the difference between at acquisition date and at reporting date. Okay, এইটা আমরা আরো ডিটেলসে বুঝতে পারবো ইনশাআল্লাহ যখন আমরা IAS 37টা ভালো করে বুঝবো, দেন অফকোর্স আমরা রিলেট করতেই পারবো যে আসলে কেন এটা হইলো। বাট আমরা যে ডাবল এন্ট্রি এখানে দেখালাম, যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, প্রভিশন ক্রেডিট, এটা হচ্ছে আমার অ্যাকুইজিশন ডেটের ডাবল এন্ট্রি, আর এটা হচ্ছে আমার রিপোর্টিং ডেটের ডাবল এন্ট্রি। ফাইন্যান্স কস্ট ডেবিট, প্রভিশন ক্রেডিট। এখানে আমরা জাস্ট দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে আমার যেটুকু অ্যাসেট অ্যাকুইজিশন ডেটে আমি দেখাচ্ছি আমার 4000 অ্যাকুইজিশন ডেট এবং 4000 রিপোর্টিং ডেট। তারপর আমি চলে গেলাম আমার লাইবিলিটি পোর্শনে। আমার অ্যাকুইজিশন ডেটে লাইবিলিটি ছিল 4000, যেটা আমার নেট অ্যাসেটকে কমাবে। বাট আমার রিপোর্টিং ডেটে এটা কিন্তু আমার প্রভিশন আর 4000 থাকবে না, এটার সাথে আমার যতটুকু ফাইন্যান্স কস্ট ততটুকু অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, একটা জিনিস কি আমরা মিস করতেছি কোনোভাবে? একটু খেয়াল করে দেখেন তো। মানে আমরা অ্যাসেটও দেখলাম, প্রভিশনও দেখলাম, বাট কোনো কারণে আমরা মাইনিং এর ইউজফুল লাইফ কনসিডার করে কি আমরা কিছু করছি? একটু ভালো করে দেখবেন এটার ইউজফুল লাইফ কত বছর ছিল, এরকম কিছু আমরা ইনফরমেশন এখান থেকে পেয়েছি? ইউজফুল লাইফ কত বছর? 5 ইয়ার্স। তাহলে আমি এই যে 4 মিলিয়ন ক্যাপিটালাইজ করলাম, এই 4 মিলিয়নের যে অ্যাসেটটা, এটার এগেইনস্টে এখন আমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করা উচিত না? কি মনে হয়? আমি জি। আমি এখানে কি ডাবল এন্ট্রি করলাম দেখেন, আমরা আবার একটু ব্যাক করি। আমার ডাবল এন্ট্রি কি ছিল? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি আমার ডেবিট হয়, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি এটা আমার ডেপ্রিসিয়েবল আইটেম হয়, তাহলে এটারও এগেইনস্টে আমাকে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে না? তাহলে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব কত বছরের? এই 4 মিলিয়নের উপর, 4000 এর উপর 5 বছরের। বাট আমি কি এখানে পুরো 1 বছরের ডেপ্রিসিয়েশন নিতে পারবো? 3 months এর নিব এটা. তাহলে এটা কিভাবে করব? আমরা ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করি। এটা কোত্থেকে আসছে? K33। আমরা K33 তে একটু যাই, কিভাবে করছি আমরা এটা K33 ভালো করে দেখেন। ডেপ্রিসিয়েশন আমার 200, এই অ্যামাউন্টটা কোত্থেকে আসছে? K28 হচ্ছে আমার যেই ক্যাপিটালাইজ যে এক্সপেন্ডিচারটা, এটাকে আমি কত দিয়ে ডিভাইড করেছি? 5 দিয়ে ডিভাইড করেছি। কেন 5 দিয়ে ডিভাইড করেছি? বিকজ আমার ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স। অ্যান্ড দেন আমি 3 মান্থে কেন প্রপোর্শনেট করেছি? বিকজ এটা আমার জন্য আলটিমেটলি অনলি পোস্ট অ্যাকুইজিশনের কনসিডারেশনে আমাকে নিতে হবে 3 মান্থের। এইটা ডেপ্রিসিয়েশনটা আমার নেট অ্যাসেটকে বাড়াবে না কমাবে? কমাবে. এবং এটা কোন ডেটের সাথে অ্যাডজাস্ট হবে? অ্যাকুইজিশন ডেট না রিপোর্টিং ডেট? রিপোর্টিং ডেট. তাহলে এটা আমার ওয়ার্কিং টুতে এক্সেস ডেপ্রিসিয়েশন হিসাবে আমরা লেস করে দিব 200। আমরা তাহলে ওয়ার্কিং টুটা আবার একটু রিকল করি। আমরা কি করলাম? আমরা ফার্স্টে শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস অ্যাজ ইট ইজ যেভাবে আমার ইনফরমেশন দেওয়া ছিল, আমরা রিটেন আর্নিংসটা আমরা রিক্যালকুলেট করে নিলাম অ্যাট অ্যাকুইজিশন ডেট, অ্যাট রিপোর্টিং ডেট। এরপরে আমার
একটা নোটের এই তিনটা ইনফরমেশনের অ্যাডজাস্টমেন্ট আসছে, জাস্ট একটা নোটের, খেয়াল করে দেখেন, জাস্ট এই নোটটার থেকেই আসছে সবকিছু। নোট 1 থেকে আসছে। কি কি আসছে? ফার্স্টে আমার আসছে ডিকমিশনিং একটা কস্ট, যেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, যেটা প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া ছিল কোয়েশ্চেনে। তাহলে প্রেজেন্ট ভ্যালু যখন দেওয়া ছিল, আমার ডাবল এন্ট্রি কি হয়েছে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, প্রভিশন ক্রেডিট। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যে ডেবিট, এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা আমার অ্যাসেট, এটার অ্যাসেটের কারণে যেহেতু অ্যাসেট বেড়ে গেছে, নেট অ্যাসেটও বাড়বে, এবং নেট অ্যাসেট অ্যাকুইজিশন ডেটেও বাড়বে, রিপোর্টিং ডেটেও বাড়বে। অ্যান্ড দেন আদার এন্ট্রি হচ্ছে, যেহেতু আমার লায়াবিলিটি এখানে ক্রিয়েট হচ্ছে, আমার লায়াবিলিটি যদি বাড়ে তাহলে এটা আমার ইকুইটিকে কমাই দিবে সাবসিডিয়ারির। এই জন্য আমরা অ্যাকুইজিশন ডেটেও মাইনাস করেছি, রিপোর্টিং ডেটেও মাইনাস করেছি। বাট রিপোর্টিং ডেটের অ্যামাউন্টটা ডিফারেন্স কেন আসছে? বিকজ অফ দ্য আনউইন্ডিং ইম্প্যাক্ট। আমি যতটুকু ফাইন্যান্স কস্ট চার্জ করব প্রতি বছর 8% রেটে, সেটা 3 মান্থের আনউইন্ডিং এখানে আসছে। আর একটা কম্পোনেন্ট শুধু এখানে আমার এক্সেপ্ট আলাদা করে এখানে আমরা অ্যাডজাস্ট করছি, দ্যাট ইজ এক্সেস ডেপ্রিসিয়েশন। সেটা হচ্ছে আমার এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বাড়লো, এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের সাথে 200 যে এক্সেস ডেপ্রিসিয়েশন, সেটা আমার রিপোর্টিং ডেটে নেট অ্যাসেটকে কমিয়ে দিবে। এবং এই 200 আমার কিভাবে আসছে? 4000 ডিভাইডেড বাই 5 into 3 divided by 12. That is how we calculate depreciation. এটা ডাবল এন্ট্রি যদি আপনাকে আমি করতে বলি, depreciation expense debit, accumulated depreciation credit, তার মানে এটার কারণে আমার net asset of subsidiary কমে যাচ্ছে, এবং net asset of subsidiary এটা ওয়ার্কিং টুতে রিপোর্টিং ডেট থেকে আমরা মাইনাস করি, বিকজ depreciation it is an year end adjustment, আমরা ইয়ার এন্ডে এটা অ্যাডজাস্ট করি। তাহলে নোট 2 ওয়ার্কিং 2 আমরা পুরোটা কি ক্লিয়ার কিনা, যতটুকু এতক্ষণ বললাম যে কথাগুলা? কারো কোনো জি, clear, কনফিউশন yes. থাকলে আমাকে বলতে পারেন, বিকজ এখানে আমরা অলরেডি দুইটা ইনফরমেশন পেয়ে গেছি। একটা হচ্ছে নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট, নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন ডেট, যেটা আমার ওয়ার্কিং 3 তে গুডউইল ক্যালকুলেট করতে হেল্প করবে। এটা আমার ওয়ার্কিং 3 তে গুডউইল ক্যালকুলেট করতে হেল্প করবে, রাইট? তাহলে ওয়ার্কিং 3 তে আমরা যখন গুডউইল ক্যালকুলেট করব, তখন নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, নেট অ্যাসেট অফ লটারি কোম্পানি অ্যাট অ্যাকুইজিশন ডেট, এটা আমরা আমাদের গুডউইল ক্যালকুলেশন হিসেবে কনসিডার করব। অ্যান্ড অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেট, এই দুইটা ডেটের যে ডিফারেন্স, এটাকে আমরা বলি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তাহলে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এখানে কত? 1720। এই 1720 এই প্রফিটটাকে আমরা অ্যালোকেট করব অ্যামাং প্যারেন্ট কোম্পানি, 75% পাবে, যেটা ওয়ার্কিং 5 এ চলে যাবে, অ্যান্ড এনসিআই যেটা 25% পাবে, যেটা ওয়ার্কিং 4 এ চলে যাবে। সেটা কিভাবে ক্যালকুলেট হয়েছে? 1720 ইন্টু 75%, 1720 ইন্টু 25%, জাস্ট সো সিম্পল ক্যালকুলেশন, যেটা আমরা ওয়ার্কিং 2 তেই করে রাখি, সো দ্যাট আমি যখন ওয়ার্কিং 4 ওয়ার্কিং 5 এ যাব, এটা অটোমেটিক্যালি যেন আমি জাস্ট সেল রেফারেন্স দিয়ে রাখতে পারি, দ্যাটস ইট, নাথিং এলস। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং 2। আপনি দেখেন ওয়ার্কিং 2 এর অ্যাডিশনাল দুটো ওয়ার্কিং আমরা করেছি, যেটা 2.1 2.2 দিয়ে আমরা মেনশন করেছি। সো এটা আপনি সাইডেও করতে পারেন, আপনি এভাবেও করতে পারেন, ইটস নট আ ম্যাটার। আপনি যেভাবেই করেন, আলটিমেটলি ওয়ার্কিং গুলো আপনার প্রেজেন্টেশনটা আপনার মতো করে দেখালেই হবে। এন্ড আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই ধরনের ওয়ার্কিং এর কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নাই। যেমন আমি ডাবল এন্ট্রি গুলা করছি, ডাবল এন্ট্রি গুলা না করলেও হবে। আপনি চাইলে আরো ডিটেলস এ ওয়ার্কিং করতে পারেন, আপনি চাইলে আর একটু ভেঙে করতে পারেন, আপনি চাইলে হয়তো বা ডেপ্রিসিয়েশনটা এখানে না করে এই সেলেও করতে পারতেন। সো যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয় আপনি সেভাবেই করবেন, বাট মেক ইট ক্লিয়ার, মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য এক্সামিনার, ওকে? সো দ্যাট এক্সামিনার মার্কটা করতে পারে ঠিকঠাক মতো। এরপর আমরা চলে আসি ওয়ার্কিং 3, গুডউইল। এই গুডউইল ক্যালকুলেট করার জন্য আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন ক্যালকুলেট করতে হবে ফার্স্ট কাজ। কেননা এনসিআই ভ্যালুটা কিভাবে হবে সেটা আমরা অলরেডি ডিসকাশন করেছি নোট 2 তে, এবং এই নোট 2 অলরেডি আমার এখানে ক্যালকুলেশনের কিন্তু কনসিডারেশন আমরা করে ফেলছি। কিভাবে করেছি দেখেন, সেটা করার খুব সিম্পল একটা মেথড আমরা বলেছিলাম, যে 5000 ইন্টু 1.8। দেখেন কে 48 কোত্থেকে আসছে, আমরা যদি কে 48 টা একটু দেখি, কে 48 হচ্ছে এই যে টোটাল শেয়ার অফ এনসিআই 5000। এইটাকে আমি জাস্ট নাম্বার অফ শেয়ারকে আমার সাবসিডিয়ারির শেয়ার প্রাইস ফেয়ার ভ্যালু অ্যাট অ্যাকুইজিশন ডেটের সাথে অ্যাড করেছি।
বাট আমার দরকার এই 47,000 কিভাবে আসছে, এন্ড এটার জন্য আমার দরকার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন। এটা হচ্ছে আমার 75% এর ভ্যালু, এটা হচ্ছে আমার 25% এর ভ্যালু, এন্ড এই যে আমার টোটাল যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার 100%, যেখান থেকে আমরা নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি বাদ দিব। বাট বিফোর দ্যাট আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশনটা কিভাবে আসছে সেটা এখান থেকে একটু রিক্যালকুলেট করে নিতে হবে। তাহলে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশনের জন্য দুইটা কনসিডারেশন ছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার, ইফ ইউ রিকল ইট। তাহলে আমরা একটু দেখি আমাদের কি কি কনসিডারেশন ছিল। একটা ছিল শেয়ার কনসিডারেশন, আর একটা ছিল হচ্ছে আমার ডেফার্ড কনসিডারেশন। এই যে আমাদের সব এই লাইনে এটা বলা আছে। তাহলে ফার্স্টে আমরা আসি শেয়ার কনসিডারেশনটা কি বলেছিল, আমরা আবার একটু রিকল করার ট্রাই করি। তাহলে শেয়ার কনসিডারেশনের ক্ষেত্রে আমার কি দরকার, আমার দরকার নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার। তাহলে ওর টোটাল শেয়ার কতগুলা ছিল, ওর সাবসিডিয়ারি টোটাল শেয়ার ছিল 20,000, তার কত পার্সেন্ট আমি অ্যাকোয়ার করেছি, তার 75% আমি অ্যাকোয়ার করেছি। তাহলে 20,000 এর 75%, দ্যাট ইজ 15,000 শেয়ারস। এটা হচ্ছে নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার। এরপর আমরা দেখব হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি এটার কতগুলা শেয়ার সে ইস্যু করবে তার কোম্পানি থেকে। তাহলে প্যারেন্ট কোম্পানি কয়টা শেয়ার ইস্যু করবে ভালো করে দেখেন, শেয়ার এক্সচেঞ্জ অফ 2 shares in Darjen company for every 3 লাটে কোম্পানি শেয়ারস। তার মানে এই 15,000 শেয়ারের প্রতি তিনটার জন্য প্যারেন্ট কোম্পানি দুইটা করে শেয়ার দিবে। এই যে এটা হচ্ছে কন্ডিশন। তার মানে 15,000 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 কত হয়, 10,000. তাহলে 10,000 কি, এটা আমার নাম্বার অফ শেয়ারস, ঠিক না? বাট আমার এখন কি দরকার, আমার প্যারেন্ট কোম্পানির শেয়ারের ভ্যালু কত ছিল অ্যাট অ্যাকুইজিশন ডেটে। প্যারেন্ট কোম্পানির শেয়ারের ভ্যালু কত ছিল, 3.20. 3.20। তাহলে 10,000 ইন্টু 3.20 যেটা আসবে এটাই হচ্ছে আমার ফেয়ার ভ্যালু অফ শেয়ার কনসিডারেশন। অ্যান্ড যতটুকু শেয়ার সে ইস্যু করেছে ততটুকুর জন্য আমার শেয়ার ক্যাপিটাল হবে, আর বাকিটুকুর জন্য হবে হচ্ছে আমার শেয়ার প্রিমিয়াম। ইউ সি আমার ইকুইটি শেয়ার যেভাবে আমার আসবে, শেয়ার ইস্যুড বাই কত, 10,000। তাহলে 10,000 ইন্টু 3.2, এই যে যেটা আমরা একটু আগে করলাম। তাহলে টোটাল কত কনসিডারেশন আমি দিচ্ছি, $32,000। এই $32,000 মধ্যে আমার 10,000 হচ্ছে শেয়ার ক্যাপিটাল অ্যাড উইথ প্যারেন্ট কোম্পানিজ শেয়ার ক্যাপিটাল, অ্যান্ড 22,000 হচ্ছে আমার শেয়ার প্রিমিয়াম। ওকে, তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, শেয়ার প্রিমিয়াম ক্রেডিট। এটা হচ্ছে আমার টোটাল শেয়ার কনসিডারেশন। ভালো করে দেখেন, তাহলে শেয়ার কনসিডারেশন হচ্ছে 32,000, এটার পাশাপাশি আমার শেয়ার ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যাবে 10,000, অ্যান্ড আমার শেয়ার প্রিমিয়ামের সাথে অ্যাড হয়ে যাবে 22,000। এটা আমরা ক্লিয়ার? জি। ওকে, এরপর আমাকে কি বলছে, এরপর আমাকে বলছে যে লোন কনসিডারেশন। তার মানে আমার দুইটা কনসিডারেশন ছিল, একটা হচ্ছে শেয়ার কনসিডারেশন আর একটা লোন কনসিডারেশন। লোন কনসিডারেশনটা কি বলছে আমরা আবার একটু পড়ে ফেলি। লোন কনসিডারেশনটা বলেছে যে on that date further consideration was also issued to the shareholders of Platter Company in a form of $100 loan note for every 100 shares acquired in Latte Company। তার মানে কতগুলা শেয়ার অ্যাকোয়ার করেছিল, আমরা একটু আগে ক্যালকুলেট করেছি কতগুলা শেয়ার অ্যাকোয়ার করেছে, 10,000। অ্যাকোয়ার কতগুলা শেয়ার অ্যাকোয়ার করেছে, 20,000 15,000। ইন্টু 75%, 15,000, রাইট? তাহলে 15,000 যদি সে শেয়ার অ্যাকোয়ার করে, প্রতি 100টার জন্য কয়টা লোন নোট দিবে সে, একটা। দেখেন এ লোন নোট, রাইট? তাহলে প্রতি 100টার জন্য যদি একটা দেয় তাহলে কতগুলো লোন নোট দিবে, 15,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 1 কত হয়, 15,000। না, 15,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 1। সরি, দেখি আমরা কত আসে। এই যে 150। এই যে 15,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 1, রাইট? 150। তাহলে 150 কিন্তু আমার নাম্বার অফ লোন নোট, 150 হচ্ছে আমার নাম্বার অফ লোন নোট।
প্রতিটা লোন নোটের ভ্যালু কত করে বলছে? $100. 100। তাহলে আমার পার ভ্যালু কত করে? পার লোন নোট ভ্যালু $100। তাহলে এখানে আমার কিভাবে আসলো এই 15,000? খেয়াল করে দেখেন, 150 ইন্টু 100, 15,000, রাইট? তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? Investment debit. Investment in subsidiary debit, loan liability credit, 15,000, 15,000. You got the point? And এটার এগেনস্টে আমার ফাইন্যান্স কস্ট কত হবে? 15,000 তো আমার 8% লোন নোট, রাইট? এই যে দেখেন, 15,000 ইন্টু 8%, এটা আমাকে 3 মান্থে প্রপোর্শনেট করতে হবে, প্রোরাটা করতে হবে। তাহলে আমার শেয়ার কনসিডারেশনটাও গেল, লোন কনসিডারেশনটাও গেল। এখন আমরা যদি বলি টোটাল কনসিডারেশন কত, এই যে 32,000 প্লাস 15,000, 47,000। এখন কি ম্যাচ হয়েছে যে টোটাল ভ্যালু অফ ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন 47,000 কোত্থেকে আসে? দেখেন কোত্থেকে আসে, আমরা জাস্ট সেল রেফারেন্স দিয়ে দিয়েছি, জাস্ট আমরা লাইন বাই লাইন আমরা এখানে নিয়ে আসছি। তাহলে 47,000 হচ্ছে আমার 75% কনসিডারেশনের ভ্যালু প্লাস 25% এনসিআর ভ্যালু 9,000। এই দুইটার সাথে আমি মাইনাস করব এখন কোনটা? আমি মাইনাস করব হচ্ছে আমার এই যে আমাদের অ্যাকুইজিশন ডেটের নেট অ্যাসেট 45,000। তাহলেই আমরা পেয়ে যাব গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট। তাহলে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট কত হয় দেখেন, সাম অফ এই তিনটা আমরা যদি সাম করে ফেলি তাহলে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট আমরা পেয়ে যাই 11,000, যেটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে চলে আসবে। তাহলে আমরা ওয়ার্কিং ফি কি ক্লিয়ার? জি। আমাদের কিছু নতুন জিনিস আসছে, বাট আমরা কম্পাইল করতে পারতেছি, খুব বেশি প্রবলেমেটিক হওয়ার কথা না, বাট স্টিল ফার্স্ট কোয়েশ্চেন হিসাবে কিছু নতুন অ্যাডজাস্টমেন্ট আসার কারণে আমাদের হয়তোবা একটু আননোন মনে হচ্ছে, বাট যখন আপনি এটা আবার নিজে আপনারা করার ট্রাই করবেন, অ্যান্ড অফকোর্স আই এম হিয়ার টু সার্ভ ইউ। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, অফকোর্স আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আপনাদের এই প্রবলেমটা আমি সলভ করে দিব। এখন আসেন নোট নাম্বার 4। নোট নাম্বার 4 আমরা কি বলছি? নোট নাম্বার 4 হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এটার কিন্তু আসলে আর কোনো কিছু বাকি নাই, খেয়াল করে দেখবেন। এটার কিন্তু অলরেডি সবগুলো ওয়ার্কিং এর ইনফরমেশন করা শেষ, বিকজ এই 9,000 আসছে কোত্থেকে? ওয়ার্কিং 3 থেকে। এটা আসছে কোত্থেকে? ওয়ার্কিং 2 থেকে, ঠিক না? খেয়াল করে দেখেন 9,000 আমি কোত্থেকে নিয়ে আসছি, এই যে আমার 9,000। আমি চাইলে এখান থেকে সরাসরি নিয়ে আসতে পারি, আমি আলাদা করেও নিয়ে আসতে পারি এই 9,000, এই যে, ওকে। অ্যান্ড আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, এটা এটা কোত্থেকে আসছে আমার? আমি সরাসরি রেফারেন্স দিয়ে নিয়ে আসি, বারবার আমার এখানে ক্যালকুলেট করার দরকার নেই। এই যে 430। তাহলে এই দুটা মিলে আমার কত আসে? 9430, যেটা আমার আদার ইকুইটি হিসাবে বটম অফ ইকুইটি লাইনে চলে আসবে, ওকে। তার মানে নোট ওয়ার্কিং পরে আমাকে আসলে ওইরকম ভাবে কোনো কিছু করতে হয় নাই। ইভেন দো ওয়ার্কিং 5 এরও মোস্ট অফ দ্য কম্পোনেন্ট ডান এক্সেপ্ট আনরিয়েলাইজ প্রফিট। আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য কম্পোনেন্ট আমরা শেষ করে ফেলছি, এক্সেপ্ট এই আনরিয়েলাইজ আমার প্রফিট যেটা আছে, এই দুইটা বাদে। এইটা আনরেকর্ডেড, এইটা একটা, আর হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট, এই দুটো বাদে, ওকে। তো আমরা একটা একটা করে আসি। ফার্স্টে আসি হচ্ছে আমার ডার্জেন্ট রিটেন আর্নিংস। ডার্জেন্টের রিটেন আর্নিংস কত? 36,000। এই 36,000 কিভাবে আসছে? আপনারা দেখবেন 36,000 আসছে হচ্ছে এই যে 20,000 প্লাস 16,000। এটা হচ্ছে আমার ডার্জেন্ট কোম্পানি মানে প্যারেন্ট কোম্পানির রিটেন আর্নিংস। অ্যাট শেয়ার অফ লাফট্রে কোম্পানিজ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, মানে শেয়ার অফ লাফট্রে কোম্পানিজ রিটেন আর্নিংস কত? 1290। এটা কোত্থেকে আসছে? এটা আমরা আলাদা করে আসলে এভাবে না করে একদম রেফার করে দিই ওয়ার্কিং 2 থেকে, তাহলে বেটার। আমাদের আসলে বারবার এটা করার দরকার নাই। আমরা এটা কোত্থেকে নিয়ে আসছিলাম একটু যদি দেখি, এই যে 1290, ওকে। এই দুইটা আমরা অলরেডি আমাদের অ্যাডজাস্টমেন্ট থেকে নিয়ে আসছি। এর বাইরে আমার আরেকটা অ্যাডজাস্টমেন্ট করা ছিল, সেটা হচ্ছে ফাইন্যান্স কস্ট, মনে আছে?
ফাইন্যান্স কস্ট ফর লোন, এটা আমরা এই যে মাত্রই যেটা 300 করলাম এখানে আমরা অটোমেটিক্যালি নিয়ে আসছি, যেটা আমার আলটিমেটলি এক্সপেন্স হিসেবে চার্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমার দুইটা জিনিস এখানে অ্যাডজাস্ট করতে হবে। একটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড প্রফিট, ওকে, মানে শেয়ার অফ আমার রিটেন আর্নিংস এমএরি, মানে অ্যাসোসিয়েট যেটাকে আমরা বলছি। আর এটা হচ্ছে আমার প্রভিশন ফর আনরিয়েলাইজ প্রফিট ফর সাবসিডিয়ারি। ওকে, এখন আমরা আনরিয়েলাইজ প্রফিটটা আগে করে ফেলি, অথবা অ্যাসোসিয়েটেডটা আমরা আগে করে ফেলতে পারি, বিকজ দুইটা আসলে আলাদা করে কোনো জিনিস না। আমরা অ্যাসোসিয়েটেড যদি ওয়ার্কিংটা একটু দেখি, অ্যাসোসিয়েটের কথা আমাকে কি বলছিল আমরা একটু জাস্ট রিকল করার ট্রাই করি, যে আমাদের এখানে অ্যাসোসিয়েটের ব্যাপারে খুব ডিফিকাল্ট কোনো কথা বলে নাই, বিকজ এখানে ওয়ার্কিং না করলেও হয়, আমরা একটা অ্যাডজাস্টমেন্টই দেখাইতে পারবো। ভালো করে খেয়াল করে দেখবেন যে ওর টোটাল প্রফিট কত ছিল, সেখান থেকে ওর ডিভিডেন্ড যতটুকু পেয়েছে ততটুকু সে মাইনাস করে দিবে, বাকিটুকুর উপর সে আসলে 30% যত পার্সেন্ট সে অ্যাকোয়ার করে। So আমরা যদি নোট নাম্বার 4 এ একটু যাই, নোট নাম্বার 4 আমাকে কি বলছে, টোটাল পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ছিল 6 মিলিয়ন, সেখান থেকে অলরেডি 2 মিলিয়ন সে রেকর্ড করে ফেলছে, তার মানে 6 মিলিয়ন মাইনাস 2 মিলিয়ন, 4 মিলিয়ন। এই 4 মিলিয়নের কত পার্সেন্ট আমি এখানে নিয়ে আসবো, এই 4 মিলিয়নের 30% আমি এখানে নিয়ে আসবো। দেখেন আমরা এই কাজটাই করেছি, আসলে নতুন করে কোনো কাজ এখানে করা হয়নি। 4 মিলিয়নের 30%, ওকে। তার মানে এটার জন্য আমি চাইলে আলাদা ওয়ার্কিংটাও করতে পারতাম, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট নামে, সেখানে আমার ওই ইকুইটি মেথডের ক্যালকুলেশন আমি দেখাই দিতে পারতাম। আমি সরাসরিও করতে পারবো, কেননা এখানে আসলে এত কমপ্লিকেটেড কোনো ওয়ার্কিং ছিল না। আমি যদি আলাদা করতাম তাহলে শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট 6 মিলিয়ন মাইনাস 2 মিলিয়ন, 4 মিলিয়ন হচ্ছে আমার শেয়ারেবল প্রফিট, এটার উপরে আমাকে এখন 30% করতে হতো। এন্ড এই 1200 আমাকে জাস্ট কি করতে হবে, আমি জাস্ট প্রেজেন্টেশনটা দেখানোর জন্য আপনাকে আমি এখান থেকে অ্যাসোসিয়েটেড প্রেজেন্টেশনে চলে যাই। এই যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, খেয়াল করে দেখেন 4,500, এই 4,500 আপনি কোত্থেকে পেয়েছেন, 4,500 আপনি পেয়েছেন হচ্ছে এই যে, এটার সাথে জাস্ট কি হয়ে যাবে, পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের যে 1200 সেটা জাস্ট প্লাস হয়ে যাবে, দেখেন, দ্যাটস ইট। সো এটার জন্য আলাদা করে আসলে ওয়ার্কিং না করলেও হয়, খুব একটা সমস্যা নাই, এটা অ্যালাউয়েবল আপনি যদি এখানে প্রেজেন্টেশনটা এইভাবে করে দেন। তাহলে জাস্ট একটা জিনিস আমরা এখন বাকি রাখলাম, দ্যাট ইজ কল ইন্ট্রা গ্রুপ ট্রেডিং। একটা কম্পোনেন্টই আমার এখন বাকি আছে। ফার্স্ট অফ অল আমাকে ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর মধ্যে ফার্স্টই বের করতে হবে যে টোটাল গুডস ইন সোল্ড কত, গুডস ইন ট্রানজিট কত, 700। তাহলে গুডস ইন ট্রানজিট যদি আমার 700 হয়, তাহলে লাট্রে কোম্পানি, মানে হচ্ছে আমরা একটা একটা করে আসি, আমরা যে ইনফরমেশনটা পড়েছিলাম আমাদের এখানে, আমাদের যতটুকু মনে আছে আমরা আবার একবার রিকল করতেই পারি। নোট নাম্বার 3 তে আমার যতটুকু মনে আছে, আই ক্যান রিকল দ্য হোল পার্সেন্টেজ, যে ওর 2.1 মিলিয়ন ইনভেন্টরি ছিল ইয়ার এন্ডে, এটার মধ্যে আরো 700,000, মানে আরো 700 যেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি সেল করছে সাবসিডিয়ারিকে। তার মানে এখানে এখানে হচ্ছে ডাউনওয়ার্ড ট্রানজেকশন, মানে প্যারেন্ট সেল করছে সাবসিডিয়ারিকে, এই জন্য আমরা ওয়ার্কিং 5 এ করতেছি। যদি এটা সাবসিডিয়ারি সেল করতো প্যারেন্টকে, তাহলে এটা ওয়ার্কিং 2 তে চলে আসতো। তাহলে যেহেতু প্যারেন্ট সেল করছে, তাহলে এখন আমাকে দেখতে হবে আসলে প্রফিট কত, মানে আনরিয়েলাইজ প্রফিট কতটুকু হয়। তাহলে আনরিয়েলাইজ প্রফিটের পার্সেন্টেজ কত, 40% মার্কআপ। তাহলে টোটাল ইনভেন্টরি রয়ে গেছে কত এখনো, 2.1 মিলিয়ন প্লাস 700, তার মানে 2.8 মিলিয়ন। এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হোল্ড বাই সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এই 2.8 মিলিয়নের উপর আমাকে আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করতে হবে, দ্যাট ইজ নাম্বার 1। ওকে, তাহলে 2.8 মিলিয়নের উপর আমার এখন যদি 40% এর উপর আমি আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করি, এই 40% কিন্তু আমার মার্কআপ, তার মানে এই 2.8 মিলিয়ন কিন্তু 140%। দেখেন যে কথাটা আমরা বলছিলাম অনেকদিন ধরেই, যে আমার যদি সেলিং প্রাইস দেওয়া থাকে এবং মার্কআপ দেওয়া থাকে, দ্যাট সেলিং প্রাইস ইজ কস্ট প্লাস প্রফিট, দ্যাট ইজ 140%। তাহলে আমার 2,800 ডিভাইডেড বাই 140 ইনটু 40, তাহলে এটার ডাবল এন্ট্রি আমার কি হবে, এই আনরিয়েলাইজ প্রফিটের ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার, আমরা যদি এইভাবে চিন্তা করি, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট, রাইট, আমার কতটুকু গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট হবে, 800। এন্ড এইটা ইনভেন্টরি, কার ইনভেন্টরি, এটা কোন কার কাছে আছে এখন, লাট্রে কোম্পানি, লাট্রে ক্রেডিট, কারণ আমার
ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটাও কমিয়ে দিতে হবে সেম অ্যামাউন্টে। সো দিস ইজ দ্য ডাবল এন্ট্রি ফর আনরিয়েলাইজ প্রফিট। এটা আমরা এখানে না হইলেও হয়, বাট আমি জাস্ট আপনাদেরকে আরেকটু রিকল করায় দেওয়ার জন্য এখানে করলাম। তাহলে আমার এটার অ্যাডজাস্টমেন্ট কি হবে? এই অ্যাডজাস্টমেন্টটা হবে হচ্ছে আমার আনরিয়েলাইজ প্রফিট থেকে, ওয়ার্কিং 5 থেকে এটা আমাকে মাইনাস করতে হবে। ওকে, এটা আমার ওয়ার্কিং 5 থেকে ডিডাক্ট করতে হবে, আর এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ডিডাক্ট ফ্রম ক্লোজিং ইনভেন্টরি। এটার কাজ এখানেই শেষ। আমরা যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব, তখন আমরা আমাদের ক্লোজিং ইনভেন্টরি অফ লাটরি কোম্পানির সেখান থেকে 800 মাইনাস করে দিব। এখন আসি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ব্যাপারে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিভাবে আমরা এখানে দেখলাম। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স রিসিভেবল ফ্রম লাটরি কোম্পানি, ও কত টাকা দেখাচ্ছে ভালো করে দেখেন। রিসিভেবল ফ্রম লাটরি কোম্পানি at 31st March, Darjan Company records showed receivable due from Latri Company 3 million. তার মানে লাট্রি কোম্পানির কাছ থেকে ও পাবে হচ্ছে 3 মিলিয়ন। আমাকে আগে যেটা করতে হবে, এই 3 মিলিয়ন আমার লাট্রি কোম্পানির অ্যাকাউন্টসেও পেয়েবল আগে করতে হবে, তারপরে 3 মিলিয়ন আমাকে বাদ দিতে হবে। ভালো করে দেখেন, তাহলে আমার পেয়েবল টু ডার্জন কোম্পানি ও কত দেখাচ্ছে ভালো করে দেখেন। ও দেখাচ্ছে 2.3 মিলিয়ন, এটার সাথে আরো 700 ওকে অ্যাড করতে হবে। তাহলে এই হচ্ছে আমার 3 মিলিয়ন, মানে 3000। তাহলে এই 3000 হচ্ছে আমার পেয়েবল রিসিভেবল। তার মানে আমাকে আগে কি করতে হবে, আগে পেয়েবল 700, কার পেয়েবল? লাট্রি কোম্পানির পেয়েবল 700 আগে অ্যাড করতে হবে। যখন লাট্রি কোম্পানি পেয়েবলের সাথে আমি 700 অ্যাড করলাম, তখন আমার টোটাল পেয়েবল হয়ে গেল হচ্ছে 3 মিলিয়ন। তার মানে আমার প্যারেন্ট কোম্পানি রিসিভেবল দেখাচ্ছে 3 মিলিয়ন, আবার সাবসিডিয়ারি কোম্পানি পেয়েবল দেখাচ্ছে 3 মিলিয়ন। নাও I need to offset from both parent companies receivable and subsidiaries companies payable, মানে যেটা আমরা কন্ট্রা বলি, পেয়েবল ডেবিট, রিসিভেবল ক্রেডিট 3 মিলিয়ন। মানে আমি এখন পেয়েবল থেকেও 3000 বাদ দিব and রিসিভেবল থেকেও 3000 বাদ দিব। দ্যাট ইজ দ্য হোল পিকচার অফ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। খেয়াল করে দেখেন, অনেকগুলো পয়েন্ট ছিল কিন্তু এখানে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে। ফার্স্ট পয়েন্ট ছিল আমার ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর কারণে কতটুকু আনরিয়েলাইজ প্রফিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে, দ্যাট ইজ নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট ছিল আমার এই ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এর কারণে একটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা মিসম্যাচ করছে, দ্যাট ইজ ফর গুডস ইন ট্রানজিট। আমি ফার্স্টে ওইটাকে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করার পর দেন যখন আমার রিসিভেবল এবং পেয়েবল দুইটাই যখন 3 মিলিয়ন হয়ে গেল, তখন আমি আমার পেয়েবল থেকেও মাইনাস করব 3 মিলিয়ন, রিসিভেবল থেকেও মাইনাস করব 3 মিলিয়ন, বিকজ এটা ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অ্যান্ড উই নো দ্য কনসেপ্ট যে ইন্ট্রা গ্রুপ ট্রেডিং আমাকে এলিমিনেট করতে হবে। সো আমরা যদি একটু আমাদের এই অ্যাডজাস্টমেন্টটাই, ওয়ার্কিং এর অ্যাডজাস্টমেন্টটাই যদি আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে দেখে ফেলি, তাহলে বুঝতে পারবো আসলে আমরা কি কথা বলতেছিলাম। ফার্স্টে আমরা আসি ইনভেন্টরি। ইনভেন্টরি আপনি খেয়াল করে দেখেন, আমরা লাইন বাই লাইন অ্যাড করেছি সবগুলো। এটার সাথে আমার গুডস ইন ট্রানজিটের সেটা আমি অ্যাড করেছি, করার পর আমার যেটা আসলে আনরিয়েলাইজ প্রফিট, ভালো করে দেখেন L79 কিন্তু আমার এইটা, এই যে আপনি যদি আনরিয়েলাইজ প্রফিটটা দেখেন, এটা আমরা মাইনাস করে দিচ্ছি, রাইট? এটা হচ্ছে আমার ইনভেন্টরির সাথে। এরপর আপনি আসেন রিসিভেবল, আমরা কি করব? রিসিভেবল আমরা 3000 মাইনাস করে দিব। আমরা ফার্স্টে লাইন বাই লাইন অ্যাড করলাম, এই 14,700, 12,500, দিস ইজ কামিং ফ্রম দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনে আমার সাবসিডিয়ারি এবং প্যারেন্টের রিসিভেবল দেওয়া ছিল। এটার থেকে আমার যতটুকু ইন্ট্রা গ্রুপ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স 3 মিলিয়ন, সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি। ব্যাংকে আমার কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেহেতু আমার ক্যাশ ইন ট্রানজিটের কোনো ইনফরমেশন ছিল না। আপনি যদি এদিকে কারেন্ট লাইবিলিটির আন্ডারে যান, কারেন্ট লাইবিলিটির আন্ডারে এখানে আপনি দেখবেন ফার্স্টে আপনি 700 প্লাস করেছেন, দেন আপনি পুরো 3 মিলিয়ন আপনি মাইনাস করেছেন। L85 বেসিক্যালি হচ্ছে যতটুকু আপনি এখানে 700 যে অ্যাডজাস্টমেন্ট আপনি করলেন, করার পর দেন আপনি 3000 রিসিভেবল এবং পেয়েবল থেকে মাইনাস করে দিচ্ছেন। যেহেতু কারেন্ট লাইবিলিটির মধ্যে এখানে আছে, সো আমরা এই কারেন্ট লাইবিলিটি থেকে অ্যাডজাস্টমেন্টটা করেছি। সো এটা জাস্ট আমরা সাথে সাথে দেখাই দেওয়ার ট্রাই করলাম। দ্যাটস অল দ্য পার্ট অফ আওয়ার ওয়ার্কিং ফর কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আমি আবারও বলছি, ওয়ার্কিং এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। আপনি ওয়ার্কিং এর সিকোয়েন্স আপনার মতো করে মেনটেন করতে পারেন, বাট বেসিক জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখার ট্রাই করবেন। যে আমরা ওয়ার্কিং এর সিকোয়েন্সটা যেভাবে ফলো করার ট্রাই করি, সেটা আমাকে হেল্প করে অনেক, এবং এটা আমার জন্য মার্ক ক্যারি করতে অনেক ইজিয়ার হয়। বিকজ আমি এই কোয়েশ্চেনটার ডান দিকে আপনি দেখবেন যে আমার মার্কিং স্কিম অনুযায়ী মার্ক অ্যাভেলেবল কতটুকু সেটা আমি দিয়ে দিয়েছি অলরেডি।
যেমন প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের যদি ক্যালকুলেশনটা আপনি করতে পারেন, যেমন প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের সাথে আমার অ্যাডজাস্টমেন্ট মনে আছে যে সাবসিডিয়ারির 4 মিলিয়ন অ্যাড হবে, এক্সেস ডেপ্রিসিয়েশনটা মাইনাস হবে। এটুকু যদি আপনি করতে পারেন তাহলে ইউ উইল গেট 2 মার্কস। খেয়াল করেন, তাহলে 110,500 কিভাবে আসে? 75,200 প্লাস 31,500, এর সাথে আমরা K28 প্লাস করেছি। K28 কোনটা? এই যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। অ্যান্ড K33 আমরা মাইনাস করেছি। K33 আমরা কেন মাইনাস করেছি? বিকজ দিস ইজ ডেপ্রিসিয়েশন, যেটা আমার ক্যারিং ভ্যালুটাকে কমিয়ে দেয়। এইটুকু ক্যালকুলেশন আমি যদি এখানে দেখাতে পারি, দেখেন আই ক্যান গেট 2 মার্কস। আর দিস ইজ আ হিউজ। আপনি 2 মার্কস এর জন্য পাস ফেল ডিপেন্ড করে অনেক সময়। সো আউট অফ 52 মার্কস আপনি এখানে যদি কনফার্ম করেন, এইভাবে আপনার কাউন্টডাউনটা শুরু হয়। অ্যান্ড গুডউইল আপনি খেয়াল করে দেখেন, গুডউইলের ক্যালকুলেশনের জন্য ইউ উইল গেট 4.5 মার্কস। অ্যান্ড গুডউইলের অ্যামাউন্টটা জাস্ট কোত্থেকে আসছে? জাস্ট আমরা যে অ্যামাউন্টটা এতক্ষণ ক্যালকুলেশন করলাম, আমাদের এই যে আমাদের ওয়ার্কিং 11,000 সেখান থেকে চলে আসছে, দ্যাটস ইট। সো দিস ইজ হাউ ইউ ক্যান জাস্ট ক্যালকুলেট ইউর ইন্ডিভিজুয়াল আইটেম অ্যান্ড ইউ ক্যান অ্যাভেল ইউর ইন্ডিভিজুয়াল মার্ক। এখন ভালো করে খেয়াল করেন, এই 4.5 এর কিন্তু ব্রেকডাউন আছে। এই 4.5 যদি আপনার পার্শিয়ালি আপনার ফেয়ার কনসিডারেশন হয়, সেটার জন্য আপনি মার্ক পাবেন। লোন কনসিডারেশন হয়, সেটার জন্য আপনি মার্ক পাবেন। কোনো কারণে যদি লোন কনসিডারেশন না হয়, সেটার মার্কটা হয়তো বা আপনাকে কাটবে, বা এটার জন্য আর কোথাও আপনাকে মার্কে এফেক্ট করবে না। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, এটার জন্য 1 মার্ক, এর জন্য আমরা আসলে আর ওইভাবে ওয়ার্কিংটা করি নাই। তো এখানে যদি কোনো কারণে আপনার ক্যালকুলেশন ভুল হয়, যতটুকু ক্যালকুলেশন আপনার, যেমন এই অ্যামাউন্টটা 4,500 আনার জন্য একটা মিনিমাম মার্ক আছে। অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন শেয়ার অফ প্রফিট, যেটা 30% যেটা আপনি করলেন 4,000 এর উপর, সেটার উপর আপনার একটা মার্ক আছে। এই দুইটা মিলে আপনি 1 মার্ক। যদি কোনো কারণে আপনার এখানে পার্শিয়াল মার্ক আপনি পান, বাকিটুকুর জন্য আর অন্য কোথাও এফেক্ট করবে না, জাস্ট এখানে এফেক্টটা পড়বে। কারেন্ট অ্যাসেট যেটা আমরা দেখাচ্ছিলাম একটু আগে, সো এই তিনটা অলরেডি অ্যাডজাস্টেড। এটার জন্য 1.5, রিসিভেবলের জন্য 1। ব্যাংকের জন্য আপনি খেয়াল করে দেখেন, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তাও আপনি 0.5 পাচ্ছেন। খেয়াল করছেন কিনা, যেটার জন্য আপনার অটোমেটিক্যালি আপনি একটা মার্ক পাবেন জাস্ট টু প্রেজেন্ট। তাহলে টোটাল অ্যাসেট আমার কত? 191,300। অ্যান্ড দেন আই উইল গো ব্যাক টু দ্য ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। সেখানে ইকুইটির মধ্যে শেয়ার ক্যাপিটাল আসবে 60,000। সেটার সাথে আমার কিভাবে আমার 60,000 হয় সেটা আমার যতটুকু মনে পড়ে, ইকুইটি শেয়ার এখানে 50,000 আছে। এই যে এটার সাথে আমার নতুন যে শেয়ারটা ইস্যু হয়েছে 10,000, সেটা আমার অ্যাড হয়ে গিয়েছে। শেয়ার প্রিমিয়াম 22,000 আসে হচ্ছে ওই শেয়ার ইস্যুএস এর জায়গা থেকে। গ্রুপ রিটেন আর্নিংস, এটা আমার ওয়ার্কিং 5 থেকে চলে আসে। ওয়ার্কিং 5 যদি আপনি যান, গ্রুপ রিটেন আর্নিংস এর এই অ্যামাউন্টটা এখান থেকে নিয়ে আসছি আমরা। ওকে, দেন টোটাল ইকুইটির মধ্যে আরেকটা কম্পোনেন্ট আমার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যদি আপনি পান, এটার জন্য 1.5 মার্ক। গ্রুপ রিটার্ন এর জন্য হচ্ছে 4 মার্ক। সো এগুলা কিন্তু আপনার জন্য ক্রিম মার্ক। এবং আপনি যদি জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে পারেন, ফরম্যাটটা আপনার মাথায় থাকে একবার, তাহলে এই মার্কগুলো আপনার জন্য খুব ইজি পিজি পার্ট হয়ে যায়। দেন কাম টু দ্য লাইবিলিটিস। লাইবিলিটিস এর মধ্যে নন কারেন্ট লাইবিলিটিস আছে। একটা হচ্ছে আপনার লোনের একটা ইন্টারেস্টের ব্যাপার ছিল, অ্যান্ড প্রভিশন ছিল। তো এই সবগুলা জিনিস যদি আমরা নিয়ে আসি, ফার্স্টে আমরা আসি 8% লোন নোট। 8% লোন নোটটা আমার যেখান থেকে আমরা নিয়ে আসছি, এটা যদি দেখি 8% লোন নোট, এই যে ওকে 8% লোন নোট। তো এই 8% লোন নোটের সাথে আমার 5,000 ছিল, এখানে আরো 15,000 আমি ইস্যু করেছি, যেটা অ্যাড হয়ে যাবে। So আমরা যদি দেখি 5,000 প্লাস L56, L56 হচ্ছে আমার ওই লোন কনসিডারেশন। অ্যান্ড দেন হচ্ছে প্রভিশন ফর ডিকমিশনিং, এটা হচ্ছে আমার ওই ওয়ার্কিং 2 যখন আমরা করছিলাম 4080 রিপোর্টিং ডেট। কারেন্ট লাইবিলিটি, এটা আমরা দেখাইছি অলরেডি আপনাদেরকে। লোন ইন্টারেস্ট পেয়েবল, দিস ইজ ফ্রম দা L58। L58 আমরা যদি মনে করে দেখি, ওই লোন কনসিডারেশনের উপর আমার 3 মান্থের ইন্টারেস্ট। ওকে, অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। এবং এখানে এক্স্যাক্টলি আমার ম্যাচ করে গেছে। So আমরা যদি একটু জাস্ট ক্রস চেক করে দেখি, ওকে, কোনো ডিফারেন্স নাই। So that is all about our consolidated statement of financial position from the perspective of examining team. Examining team কিভাবে আপনার থেকে এক্সপেক্ট করবে একটা কোয়েশ্চেন আনসার করার, এবং কিভাবে আপনি একটা কোয়েশ্চেন আনসার করবেন একদম এক্সাম এনভায়রনমেন্ট টাইপের একটা কোয়েশ্চেন, সেটা আমরা আজকে দেখানোর ট্রাই করলাম। সো এইটুকু পর্যন্ত আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন অথবা ফিডব্যাক থাকে, আমরা যদিও স্টেপ বাই স্টেপ আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়েছি, এখানে কোয়েশ্চেন ছিল না, বাট স্টিল ইউ আর ভেরি ভেরি মাচ ওয়েলকাম। জাস্ট লেট মি নো যে
আপনাদের কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? এটা এখনো পর্যন্ত লোডিং হচ্ছে, মেবি এটা টেকনিক্যাল ইস্যুস। মঈন ভাইয়া, মুশফিক, আকাশ, জেরি, মেহেদি, আলামিন। ঠিক আছে ভাইয়া, সব মোটামুটি বুঝেছি। জি ভাইয়া। ওকে, সো আমি তাহলে যেটা করছি আপনাদেরকে, আমি আনসার তো অলরেডি দেওয়া আছে পিডিএফটা, বাট আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু আনসারের মতো করে করি নাই, আমি একটু ডিফারেন্ট ভাবে এক্সেলে করেছি। সো আমি এক্সেলটাও দিয়ে দিচ্ছি, বাট হোয়াট আই অ্যাম এক্সপেক্টিং ফ্রম ইউ গাইস, আপনারা অবশ্যই অবশ্যই এই কোয়েশ্চেনগুলো বাসায় একটু করবেন, করে আমাকে আলাদা করে এক্সেল কপিগুলো শেয়ার করবেন। অ্যান্ড সব থেকে বেস্ট হয় আপনারা যদি একটা এক্সেলই করেন, তাহলে একটা শিটে থাকলে অনেক দিন এটা আপনি আর্কাইভ করে রাখতে পারবেন, একদম প্রিপারেশন আগ পর্যন্ত মাল্টিপল এক্সেল শিট না করে একটার মধ্যে অনেকগুলো আপনি ট্যাব ক্রিয়েট করে আপনি করলেন। ওকে, সো আগামীকাল ইনশাল্লাহ আমরা আরেকটা কোয়েশ্চেন করার ট্রাই করব কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের। সেটা আমাদের হয়তো বা আরেকটু ইজি লাগবে, বিকজ আমরা একটু গ্র্যাজুয়ালি হচ্ছে আমরা ডিফিকাল্ট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। সো আজকের যে কোয়েশ্চেনটা করলাম, আই মাস্ট সে এটা একটু ভালোই ডিফিকাল্ট ছিল। সো এই প্যাটার্নের আরেকটা কোয়েশ্চেন যখন আপনি করবেন তখন ইট উইল বিকাম ইজিয়ার। সো সি ইউ টুমোরো দেন, 3টায় কালকে ইনশাল্লাহ আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের একটা কোয়েশ্চেন আমরা করব, এন্ড দেন আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে চলে যাব ইনশাল্লাহ। তাহলেই আমাদের কনসলিডেশনের পার্টটা হয়ে যাবে, এন্ড দেন অ্যাকচুয়ালি আই ক্যান মুভ টু দা নেক্সট পার্ট, রেশিও অথবা এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি যাবো ইনশাল্লাহ। সো সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ আকাশ। আসসালামু আলাইকুম। ভাইয়া, হোমওয়ার্কটা নিয়ে আবার একটু বলবেন, লাইক হোমওয়ার্ক হচ্ছে 490 পেজটা। টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 7 আর হচ্ছে ডার্জেন কোম্পানি, এই দুইটা এক্সেলে করে আমাকে দিবেন। সেকেন্ডটা কোনটা বললেন? ডার্জেন, আজকে যেটা করালাম, আচ্ছা আচ্ছা, আজকের কোশ্চেন ডার্জেন কোম্পানি, ডার্জেন গ্রুপ। ওকে। হ্যাঁ, আজকের রেকর্ডিংটা যদি আপলোড করে দিতেন তাহলে প্র্যাকটিস করতে ইজি হতো ভাই। আমি দিয়ে দিচ্ছি এখনই ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি আপলোডিং শুরু করে দিচ্ছি, যতটুকু সময় লাগে আপলোড হয়ে যেতে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সবাইকে, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে উইথ আ নিউ কোয়েশ্চেন। আমি অবশ্যই কোয়েশ্চেনটা কালকে দিয়ে দিব, কোন কোয়েশ্চেনটা আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।